প্রিয় শিক্ষার্থী প্রিয় শিক্ষার্থীরা সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমাদের সেট অফ ফাংশনের সিকিউ সলভিং ক্লাসে। কেমন আছো সবাই? পড়াশোনা কেমন চলতেছে? যারা সালাম দিচ্ছে ওয়ালাইকুম সালাম, যারা আদাব দিচ্ছে আদাব, যারা নমস্কার দিচ্ছে নমস্কার। আমি অনেক ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? দিনকাল কেমন যাচ্ছে? স্কুল কেমন চলতেছে? আহ ৩ দিন ফ্রিতে আছে একজন। আমাদের হ্যাঁ, একটা কথা বলে রাখি, তোমরা অনেকে হয়তো জানো যে আমাদের শিখো অ্যাপের মাধ্যমে স্টুডেন্টরা কিন্তু ভর্তি না হয়েও ৩ দিন ফ্রি ট্রায়াল ক্লাস করতে পারে। হ্যাঁ? তো এইটা তোমরা হচ্ছে তোমাদের বন্ধুদেরকেও জানাইতে পারো। যারা হচ্ছে অনলাইন অনলাইন এডুকেশনের মাধ্যমে যে একটা ভালো শিক্ষা যেকোনো জায়গা থেকে অ্যাক্সেস করা যায়, এটা যারা জানে না তাদেরকে জানাইতে পারো। এরপর তাদের ইচ্ছা। আর যে একজন লিখছো যে ভাই ৩ দিন ফ্রি ট্রায়াল আছো, তাদেরকে একটু বলি ভাই আজকে হচ্ছে আমাদের সেট ফাংশন এই চ্যাপ্টারটার শেষ ক্লাস। সিকিউ সলভিং ক্লাস। অ্যাকচুয়ালি বেসিক যা যা কিছু পড়ানো দরকার এই চ্যাপ্টারে সবকিছু আমরা পড়াই ফেলছি। এরপর বোর্ডে আসা এমসিকিউ গুলো আমরা হচ্ছে এর আগের ক্লাসটাতে দেখে ফেলছি। আজকে হচ্ছে বোর্ড পরীক্ষায় কি ধরনের সিকিউ আছে, মানে হচ্ছে সৃজনশীল প্রশ্ন আসে, সেগুলো সলভ করব। তবে তার আগে আমরা হচ্ছে একটা টপিক বাদ বাদ ছিল, যেটা হচ্ছে পড়ানো হয়নি, সেটা হচ্ছে লেখচিত্র অঙ্কন। সো লেখচিত্র অঙ্কনের একটা ম্যাথ আমরা বুঝাই দিব, দেন হচ্ছে আমরা সিকিউ সলভিং ক্লাসে চলে যাব। তো যে আজকেই প্রথম আসছো ফ্রি ট্রায়ালে বা পেইড কোর্সের স্টুডেন্টও যদি আজকে ফ্রি থাকো, মানে আজকে প্রথম থাকো আমার সাথে ক্লাস বা এই চ্যাপ্টারের ক্লাস, তাদেরকে বলবো যে সিকিউ সলভিং এ যখন যাব একটু প্রবলেম তোমাদের অনেকেরই হবে বা হইতে পারে। যদি হয় তাহলে ভাইয়া নিরাশ হওয়ার কিছু নেই, কারণ হচ্ছে তোমার এই চ্যাপ্টারের সবগুলা ক্লাস অ্যাপের মধ্যে রেকর্ডেড আকারে থাকবে। তুমি ওইখান থেকে দেখে নিয়ে তারপরে আবার আজকের ক্লাসটা আবার করবা। তখন দেখবা যে তোমার কনফিউশন গুলা ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে? আহ নাসিফা বলছে যে নাফিসা বলছে আজকেও গল্প বলতে হবে। ওকে, পড়া শেষ করি। তোমরা তোমরা কি ম্যাথের থেকে গল্পই বেশি পছন্দ করো? আমার যেটা মনে হচ্ছে। কালকে সরস্বতী পূজা, হ্যাঁ, সরস্বতী পূজা। কুইক কুইক জয়েন করে ফেলি সবাই, কুইক কুইক। আজকে প্রথম অনেকেই আসো, সো অসুবিধা নেই, ক্লাসটা করো। মাঝখানে একটু প্রবলেম হইতে পারে ভাই, আমি বলেই নিছি যে যেহেতু এটা হচ্ছে একেবারেই শেষ ক্লাস এই চ্যাপ্টারের সিকিউ সলভিং ক্লাস। এই চ্যাপ্টারের সব ডিটেইল গুলো আমরা এর আগেই পড়ে ফেলছি। বাট অসুবিধা নেই, আমাদের অ্যাপে রেকর্ডেড ক্লাসগুলো থাকবে আর কি। হ্যাঁ, তো ওইখান থেকে দেখে তুমি হচ্ছে যখন আজকের সিকিউটা আবার করবা তখন তুমি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে আমরা ক্লাস শুরু করি। ওকে, এই টপিকটা আমরা বাকি ছিল আমাদের পড়া ফাংশনের লেখচিত্র। সো ফাংশনের লেখচিত্র আমরা আগে একটু পড়ে ফেলি। সেটা হচ্ছে, দেখো বলছে কি ওয়াই ইকুয়ালস টু টোয়াইস এক্স ফাংশনের লেখচিত্র অঙ্কন করো যেখানে এক্স এর ভ্যালু -3 থেকে +3 এর মধ্যে। এক্স এর ভ্যালুটাকে কি বলে জানো? এক্স এর ভ্যালুটাকে বলে হচ্ছে ডোমেইন। এক্স এর ভ্যালুকে বলে হচ্ছে ডোমেইন, আর ওয়াই এর ভ্যালুটাকে বলে হচ্ছে রেঞ্জ। ঠিক আছে, এখানে ডোমেইন কি বলা আছে যে -3 থেকে +3 এর মধ্যে। এক্স হচ্ছে -3 থেকে ছোট হবে না, +3 থেকে বড় হবে না, এর মাঝামাঝি হবে, তবে সমান হতে পারে যেহেতু ইকুয়াল সাইন আছে। তো আমরা একটু লিখবো কিভাবে, দেখো একটা গ্রাফ পেপার নিতে হবে, টিচারকে বলবো যে স্যার একটা গ্রাফ পেপার লাগবে, একটা গ্রাফ পেপার প্রোভাইড করা হবে পরীক্ষায়, অসুবিধা নেই। তো দেখো আমরা কিভাবে লিখবো, সেটা হচ্ছে যেহেতু ডোমেইন দেওয়া আছে, তাহলে আমরা ডোমেইনটা আগে লিখবো -3 থেকে 3 এর মধ্যে। ঠিক আছে, এক্স এর ভ্যালু এটার মধ্যে, মানে এক্স এর ভ্যালু -3 থেকে কখনোই ছোট হবে না, +3 থেকে কখনোই বড় হবে না। ডোমেনের মধ্যে ডোমেনের মধ্যে এক্স এর কয়েকটি মানের জন্য মানের জন্য ফাংশনটাকে y ইকুয়ালস টু টোয়াইস এক্স, এর সংশ্লিষ্ট y এর সংশ্লিষ্ট ভ্যালুগুলো বের করব। y ইকুয়ালস টু টোয়াইস এক্স এর সংশ্লিষ্ট সংশ্লিষ্ট মানগুলো বের করে একটি তালিকা তৈরি করি।
দেখো লেখা শেষ। এত ডোমেনের মধ্যে এক্স এর কয়েকটি মানের জন্য ওয়াই ইকুয়ালস টু ওয়াই এক্স এর সংশ্লিষ্ট মানগুলো বের করে একটা তালিকা তৈরি করি। চলো তালিকাটা আমরা তৈরি করি। তালিকা তৈরি করব কিভাবে? আমরা একটা বক্স করব, এখানে দুইটা সারি থাকবে আর কয়েকটা কলাম থাকবে। 3-4টা কলাম থাকলেই হবে, এতগুলো লাগে না আসলে, 3টা কলাম হলেই হয়, বাট একটু বেশি দিলে টিচাররা খুশি হয়। ঠিক আছে, তো এখানে এক্স এর ভ্যালু নিব আর এখানে ওয়াই এর ভ্যালু নিব। এক্স এর ভ্যালুগুলো এই রেঞ্জের মধ্যে নিতে হবে, -3 থেকে +3 মধ্যে নিতে হবে, যে কোনো ভ্যালু নিতে পারো, তুমি 0 নিতে পারো, 2 নিতে পারো, হ্যাঁ ইচ্ছা। তো এর মধ্যে হয়েছে কিনা সেটা দেখো, এখানে যে ভ্যালুগুলো নিছি সেগুলো হচ্ছে এই রেঞ্জটার এই ডোমেনটার মধ্যে হয়েছে কিনা সেটা খেয়াল করো। ওকে, তো দেখো এক্স এর ভ্যালু যদি -3 হয় তাহলে ওয়াই এর ভ্যালু কত হবে? এখানে এক্স এর জায়গায় -3 বসাইলে 2 × -3 মানে হচ্ছে -6। এক্স এর ভ্যালু যদি 0 হয় তাহলে ওয়াই এর ভ্যালু হবে 2 × 0, দ্যাট মিনস হচ্ছে 0। এক্স এর ভ্যালু 2 হইলে ওয়াই এর ভ্যালু হবে 2 × 2 মানে হচ্ছে 4। এক্স এর ভ্যালু 3 হইলে ওয়াই এর ভ্যালু হবে 2 × 3 মানে হচ্ছে 6। তাহলে এক্স এর ভ্যালুর জন্য প্রত্যেকটা মানের জন্য ওয়াই এর করাসপন্ডিং ভ্যালুগুলো আমরা বের করে ফেললাম। এবার লিখবো, এবার দেখো কি করি আমি। ছক কাগজের মধ্যে পেন্সিল আর স্কেল ব্যবহার করে তুমি দাগ দিবা, পেন্সিল আর স্কেল ব্যবহার করে দাগ দিবা। ঠিক আছে, দেখো ধরলাম হচ্ছে এইটা, মাঝামাঝি বরাবর একটা দাগ দিবা যেটা হচ্ছে এক্স অক্ষ, মাঝামাঝি বরাবর একটা দাগ দিবা যেটা হচ্ছে এক্স অক্ষ, আর ভার্টিক্যালি একটা দাগ দিবা মাঝামাঝি বরাবর, যেটাকে বলবা হচ্ছে ওয়াই অক্ষ। সো এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, এটা এক্স প্রাইম, এটা ওয়াই অ্যাক্সিস, আর এটা হচ্ছে ওয়াই প্রাইম। এবার বিন্দুগুলো বসাবা। দেখো -3 -6, এক্স এর ভ্যালু যখন -3, ওয়াই এর ভ্যালু তখন -6। তো একটা কাজ করি, এটা হচ্ছে আমার দুইটা অক্ষের ছেদ বিন্দু, এক্স অক্ষ আর ওয়াই অক্ষের দুইটা অক্ষের ছেদ বিন্দুকে বলে হচ্ছে মূল বিন্দু। দুইটা অক্ষের ছেদ বিন্দুকে বলে অরিজিন বা মূল বিন্দু। তো মূল বিন্দুর স্থানাঙ্ক হয় হচ্ছে 0,0। এটা হচ্ছে মূল বিন্দুর স্থানাঙ্ক, এটার ভুজও 0, কোটিও 0। তো দেখো -3, -6 এই বিন্দুটা কোথায় থাকবে? এই দিকটা হচ্ছে ডান দিক, মানে এক্স অক্ষের ধনাত্মক দিক হচ্ছে এইটা, এক্স অক্ষের ঋণাত্মক দিক হচ্ছে এইটা। ওয়াই অক্ষের ধনাত্মক দিক উপরের দিকে, আর ওয়াই অক্ষের ঋণাত্মক দিকটা হচ্ছে নিচের দিকে। তাহলে এক্স এর ভ্যালু -3, ওয়াই এর ভ্যালু তখন -6। যেহেতু এক্স এর ভ্যালু নেগেটিভ, ওয়াই এর ভ্যালু নেগেটিভ, তাহলে এক্স এর ভ্যালু 3 ঘর বাঁ দিকে যাবে, 1 2 3। এক্স এর ভ্যালু -3, ওয়াই এর ভ্যালু -6, যেহেতু -6 ওয়াই এর ভ্যালু, তাই 6 ঘর নিচে যাবে, 1 2 3 4 5 6। এটা হচ্ছে -3, -6 বিন্দুটা, -3, -6 বিন্দুটা। যদি -3, +6 হইতো তাহলে কিন্তু বিন্দুটা এখানে হইতো না, তখন হয়তো উপরে, তখন হয়তো উপরে। এটা হচ্ছে -3, -6 বিন্দুটা একটু স্পষ্ট করে লিখতে হবে। এবার দেখো পরেরটা হচ্ছে 0,0, 0,0 মানে তো এই মূল বিন্দুটাই। এবার দেখো পরেরটা হচ্ছে 2,4, মানে দুইটাই পজিটিভ, এক্স অক্ষের ডান দিকে 2 ঘর যাব, ওয়াই অক্ষের উপরের দিকে 4 ঘর যাব। এক্স অক্ষের ডান দিকে 2 ঘর, ওয়াই অক্ষের উপরের দিকে 1 2 3 4 4 ঘর যাব। ঠিক আছে, 3,6, এক্স অক্ষের ডান দিকে 3 ঘর যাব, ওয়াই অক্ষের উপরের দিকে 6 ঘর যাব। এক্স অক্ষের ডান দিকে 1 2 3, আর ওয়াই অক্ষের উপরের দিকে যাব 6 ঘর, 1 2 3 4 5 6। শেষ। এই বিন্দুগুলো কিন্তু নাম লিখতে হবে, এটা হচ্ছে 3,6 বিন্দু, আর আগেরটা ছিল 2,4 বিন্দু। এবার এই বিন্দুগুলো যদি তুমি কানেক্ট করে দাও, আরো কয়েকটা বিন্দু তুমি চাইলে নিতে পারতা, আরো কয়েকটা নিতে পারতা, ধরো যে আরেকটা নিই, তাহলে আর একটু সুন্দর হইতে পারে ছবিটা। যত বেশি ঘর নিবা তত দেখতে সুন্দর হবে ছবিটা। ধরো এখানে একটা ভ্যালু নিলাম আমি, এইখানে একটা ভ্যালু নিলাম আমি -1। এক্স এর ভ্যালু যখন -1 তখন ওয়াই এর ভ্যালু হবে -2।
-1, -2 মানে 1 ঘর বাইরে 2 ঘর নিচে, এইটা হচ্ছে আমার -1, -2 বিন্দুটা। এখন এই সবগুলা বিন্দু আমি যোগ করে দিব। তো যোগ করার জন্য তুমি দেখো, তুমি চাইলে একটা সরল রেখা, একটা স্কেল বসায় সবগুলা বিন্দু যদি যোগ করে দাও, একটা স্কেল বসায়, তাহলে তুমি এরকম একটা সরল রেখা পাবা। সাবধান, এখানে একটা সাবধানতা আছে। সাবধানতা হচ্ছে যে এই রেখাটা বা রেখাংশটা, এটা অ্যাকচুয়ালি সরল রেখাংশ, এটা এটার উপরে যাবে না, এটা নিচে যাবে না। তুমি আরেকটু নিচে আঁকতে পারবে না, এটার উপরে আঁকতে পারবে না। এই পয়েন্ট থেকে জাস্ট এই পয়েন্ট পর্যন্ত এঁকে দিবা, এর উপরেও থাকবে না, নিচেও থাকবে না। কেন ভাইয়া? কারণ এখানে বলা আছে যে এক্স এর ভ্যালু -3 এর থেকে কখনো ছোট হবে না। তুমি যদি এটা আরেকটু টানো, তাহলে এটা কিন্তু আরো বাইরে চলে যাবে, মানে এক্স এর ভ্যালু -3 থেকে ছোট হয়ে যাবে। আবার তুমি যদি এইটাকে আরো উপরের দিকে টান দিতা, তাহলে কিন্তু আরো ডান দিকে সরে যেত রেখাটা, ওই জায়গাটাতে কিন্তু এক্স এর ভ্যালুটা 3-এর চেয়ে বড় হয়ে যেত। এটা হচ্ছে আমাদের গ্রাফটা। এখন আমাকে বলো, গ্রাফটা কি তোমরা সবাই বুঝতে পারছো? ক্লিয়ার লিখে জানায় দাও যদি বুঝতে পারো, আর যদি কোনো প্রবলেম থাকে তাহলে কোথায় প্রবলেম আছে একটু স্পেসিফিক প্রশ্নটা বলবো। অনেকেই লেখো যে ভাই বুঝি নাই, বাট কি বুঝো নেই সেটা কিন্তু আমাকে বুঝাইতে হবে, যে কোন জায়গাটা বুঝো নেই। ওকে, হ্যাঁ, যারা যারা একটু প্রবলেম বলবে তাদের প্রবলেমগুলো একটু ওই জায়গাটা একটু পজ করে দিবেন, আমি একটু পড়ে দেখবো যে কারা কারা বুঝে নেই। মাহমুদ বলছে যে না ভাই, কি না এটা একটু বলতে হবে। গ্রাফ পেপারের লাল দাগ একটু উপরে যাই ভাই, গ্রাফ পেপারের দাগটা লাল দেন, গ্রাফ পেপারের দাগটা। আচ্ছা মেহেদি হাসান, গ্রাফ পেপারটা আসলে পেন্সিলে আঁকবা, ঠিক আছে? লাল দিব না নীল দিব এটা নিয়ে আমরা আর্গুমেন্টে না যাই। লাল কালারটা পরীক্ষা হলে আমরা কখনোই ইউজ করব না। পরীক্ষা হলে আমরা হচ্ছে কালো অথবা নীল, আর পেন্সিল, গ্রাফ আঁকার ক্ষেত্রে পেন্সিল। আমরা দেখি যে যারা যারা বুঝে নাই তারা কোথায় বুঝে নাই, এরকম যদি কোনো কোশ্চেন থাকে তা আরেকবার বুঝাই দেন, আরেকবার কোন জায়গাটা বুঝে নাই ওইটা স্পেসিফিক ভাবে বলো। ডোমেইন কিভাবে হইলো এটা কিভাবে বুঝলাম, আর সবসময় কি এক্স এর মান হবে? ভাই এখানে এক্স এর মান মানেই হচ্ছে ডোমেইন। গতদিন আমরা ওই যে মা সন্তান দিয়ে বুঝাইছিলাম না, এইদিকে থাকে হচ্ছে সন্তান, এইদিকে থাকে মা। তো মনে আছে, ওই সন্তান যারা তারা হচ্ছে এক্স এর মান, আর মা যেটা ছিল ওইটা হচ্ছে ওয়াই এর মান। ঠিক আছে, সবসময় কি এক্স এর মান থাকে কিনা? এখানে এক্স এর মান আছে, যদি ওয়াই এর মান থাকতো সমস্যা ছিল না। বড় মান আসলে কি করব? অসুবিধা নেই, বড় মান আসলে তখন তুমি এই ধরো যে এখানে কি করছি, ক্ষুদ্রতম বর্গের এক বাহুর দৈর্ঘ্যকে এক একক ধরছি। এটা একটু লিখতে হবে কিন্তু, একটা লাইন আমি এখনো লিখি নাই, সেটা হচ্ছে যে ছক কাগজের এখানে একটু লিখে দিবা, ছক কাগজের বা গ্রাফ পেপারের ক্ষুদ্রতম বর্গের এক বাহু, ক্ষুদ্রতম বর্গের এক বাহু। দেখো এই যে ক্ষুদ্রতম বর্গ কি, এই যে এটা হচ্ছে সবচেয়ে ছোট বর্গ, এখানে কিন্তু অনেকগুলো বর্গ আছে, এটা একটা বর্গ, এইটা একটা বর্গ, এরকম অনেক অনেক হাজার হাজার বর্গ আছে, কিন্তু এর মধ্যে সবচেয়ে ছোট যে বর্গটা, এই যে এই বর্গটার একটা বাহু হচ্ছে এতটুকু। এই এক বাহু দৈর্ঘ্যটাকে আমি এখানে এক একক ধরছি, সমান এক একক ধরে এক একক ধরে এক একক ধরে উক্ত বিন্দুগুলো গ্রাফে স্থাপন করি। গ্রাফে স্থাপন করি, এরপর বিন্দুগুলো যোগ করে দিই। একটু এরপর একটা লাইন লিখবা, এরপর বিন্দুগুলো যোগ করে দিই, আমি একটু এই পাশে লিখে দিই। এরপর সংযোগ করে দিই, সংযোগ করে দিই, শেষ। এরপর বিন্দুগুলো সংযোগ করে দিই, শেষ। এখানে একটা কথা আছে, হ্যাঁ দেখো এখানে ছক কাগজের ক্ষুদ্রতম বর্গের এক বাহু সমান এক একক ধরছি,
কিন্তু ভ্যালুগুলা যদি এখানে আরো বড় বড় হইতো, ধরো এই ভ্যালুটা হইছে হচ্ছে সাপোজ সাপোজ হ্যাঁ, এটা হচ্ছে 30, এটা 60, এটা 20, এটা 40, এটা 30, এরকম যদি হইতো বড় বড় ভ্যালু হইতো, তখন কিন্তু আমি ছক কাগজে ক্ষুদ্রতম বর্গের এক বাহু সমান 1 একক ধরলে হইতো না। তখন আমি যেটা করতাম যে ক্ষুদ্রতম বর্গের এক বাহু সমান 10 একক ধরতাম, এক বাহু সমান 10 একক ধরতাম। ঠিক আছে? তো যখন তোমার অনেক বড় বড় ভ্যালু আসবে, তখন ক্ষুদ্রতম বর্গের এক বাহু সমান 10 একক, 100 একক, 5 একক, 20 একক, এইভাবে তুমি হিসাবটা করতে পারো। আমি কি বুঝাইতে পারছি? দেখি ভাইয়া, রাশিতে যেখানে যেখানে এর পরে যদি ওয়াই থাকতো, তাহলে অঙ্কে কি ওয়াই লিখতে হবে? ভাই আমি ঠিক, অয়ন তোমার প্রশ্নটা আমি বুঝি নাই ভাইয়া। আহ, ভাইয়া টয়া বলছে এক্স ওয়াই এর মান কেমনে মিলাবো, যে কোনো মান নিব? না ভাইয়া, টয়া এক্স আর ওয়াই এর মান যে কোনো মান নিব না, এক্স এর মানগুলো নিব। দেখো এখানে বলা আছে এক্স এর মান হবে -3 থেকে +3 এর মধ্যে। তুমি -3 থেকে +3 এর মধ্যে 4-5টা মান নিবা, যে কোনো মান নিবা, তবে -3 থেকে +3 এর মধ্যে, এর বাহিরে না। আর ওয়াই এর মানগুলো আসবে এই সমীকরণটা থেকে, এখানে এক্স এর মানগুলো বসাবা, যেই মানগুলো তুমি নিছো সেই মানগুলো তুমি এক্স এর জায়গায় বসাবা, তাহলে ওয়াই এর যে মানগুলো পাবা সেগুলো তুমি এখানে লিখবা। ঠিক আছে? টয়া এবার বলো তো তুমি বুঝছো কিনা? -1 2 এই দুইটা নিতে পারলাম না কেন? -1 2 কেন নিতে পারলাম না? কই নিছি তো ভাই, -1 2 নিতে পারতাম তো। -1 -2 এই যে নিছি তো, -1 -2 নিছি তো, কেন নিতে পারবো না? তুমি -2 নিতে পারতা, -1.5 নিতে পারতা, তারপরে 2.5 নিতে পারতা। এই রেঞ্জের মধ্যে ভ্যালু নিলেই হবে। আমি ইচ্ছা মতো কয়েকটা নিছি, এই ভ্যালুগুলো ইচ্ছা মতো, তবে এই রেঞ্জ, এইটুকুর মধ্যে, এই সীমাটার মধ্যে, এই সীমার বাইরে যাব না। হ্যাঁ, ডোমেইন কি? এক্স এর মানই হচ্ছে ডোমেইন, এক্স এর মানই হচ্ছে ডোমেইন। গতদিন আমরা ফাংশন পড়ছি না, অন্যয় ফাংশন পড়ছি, ওইটা একটু দেখবা, এটার সাথে রিলেট করবা। ধরো একটা ফাংশন আছে যে ওয়াই ইকুয়ালস টু, ধরো এইটা, এখানে এক্স এর যা যা ভ্যালু তুমি বসাইতে পারবা সবগুলা ভ্যালু হচ্ছে ডোমেইন, আর এক্স এর ভ্যালুগুলা বসানোর পর ওয়াই এর যে মানগুলো আসবে সেগুলো হচ্ছে রেঞ্জ। এক্স এর তুমি যেই যেই ভ্যালুগুলা বসাইতে পারবা সেগুলো হচ্ছে ডোমেইন, আর এক্স এর ভ্যালু বসানোর পর ওয়াই এর যে মানগুলো আসবে সেগুলো হচ্ছে রেঞ্জ। গত ক্লাসেই, হ্যাঁ, অন্যয় ফাংশন আমরা বুঝাইছিলাম, এমসিকিউ এর আগের ক্লাসটা। ওকে, বাংলা লেখা বুঝি নেই, বাংলা লেখাটা দেখো যে এই ডোমেনের মধ্যে এক্স এর কয়েকটা মানের জন্য ওয়াই ইকুয়ালস টু টুয়াইস এক্স, এই ইকুয়েশনটা এত এর সংশ্লিষ্ট মানগুলো বের করে একটা তালিকা তৈরি করছি। এক্স এর ভ্যালু এখান থেকে আমরা কয়েকটা র্যান্ডম ভ্যালু নিছি, এবং এক্স এর সেই র্যান্ডম ভ্যালুগুলো এখানে বসায় ওয়াই এর ভ্যালুটা ক্যালকুলেট করছি। ঠিক আছে? তারপর লিখছি কি, ছক কাগজের ক্ষুদ্রতম বর্গের এক বাহু সমান 1 একক ধরে উক্ত বিন্দুগুলো গ্রাফে স্থাপন করি, এরপর বিন্দুগুলো সংযোগ করে দিই, এই যে সংযোগ করে দিচ্ছি, শেষ, একটা সরলরেখা পেয়ে গেছি। আরেকটা অঙ্ক দেখি চলো। ভগ্নাংশ বা দশমিকও তুমি লিখতে পারতা, বাট আমি দশমিক কেন লিখি নাই, কারণ দশমিক লিখলে জিনিসটা হচ্ছে একটু বড় দেখায়, বা এইখানে তখন দশমিকের মধ্যে ধরো 2.5 মানে কি, 1 2 2.5, এই জায়গাটা হচ্ছে 2.5, ঠিক মাঝামাঝি আসে, কর্নারে আসে না, দেখতে একটু খারাপ লাগে, এই জন্য আমি ভগ্নাংশগুলো লিখি নাই। বাট তুমি চাইলে ভগ্নাংশও নিতে পারতা, কোনো অসুবিধা ছিল না। ঠিক আছে? তুমি চাইলে এখানে এই ছকটা কিন্তু অনেক বড় করতে পারতা। আমি এখানে ভ্যালু নিছি কয়টা, 5টা ভ্যালু নিছি, তুমি চাইলে 50টা ভ্যালু নিতে পারতা, তুমি চাইলে 100টা ভ্যালু নিতে পারতা। ভ্যালুগুলো অবশ্যই -3 থেকে +3 এর মধ্যে হইতে হবে। ওকে, আমরা এইটা দেখি, এই ফাংশনটা লেখচিত্র অঙ্কন করো সেম। তাহলে দেখো এখানে কিন্তু কোনো ডোমেইন বলা নাই, এক্স এর কোনো ডোমেইন বলা আছে, কোনো, এই আগেরটাতে ছিল, কিন্তু এখানে কিন্তু এক্স এর কোনো ডোমেইনের কথা বলা নাই। সো এখানে ডোমেইন যদি কিছু বলা না থাকে, তাহলে বুঝবা এটা বাস্তব সংখ্যা, মানে যে কোনো ভ্যালুই হইতে পারে। ঠিক আছে? যদি বলা না থাকে তাহলে বুঝবা যে কোনো বাস্তব সংখ্যাই হইতে পারে। তাহলে আমরা কি লিখবো? আমরা জাস্ট এখান থেকে লিখবো এক্স এর কয়েকটা মানের জন্য। দেখো অঙ্কটা আমি করে দিচ্ছি, তোমরা খেয়াল করো। এক্স এর কয়েকটি মানের জন্য y equals to thrice x plus 1 এর y equals to thrice x plus 1 এর সংশ্লিষ্ট মানগুলি নির্ণয় করি। সংশ্লিষ্ট মানগুলো নির্ণয় করে তালিকা তৈরি করি।
তৈরি করি, ঠিক আছে, তালিকা তৈরি করি। ওকে, এবার আমরা একটা তালিকা বানাবো। এবার আমরা একটা তালিকা বানাই, চলো। কয়টা ভ্যালু নিব? আগের বার 5টা নিছি, এবার না একটু বাড়াই নেই, কোনো সমস্যা নেই, 5টা নিলে এনাফ। ঠিক আছে, একটু বাড়াই নেই। কয়টা নিব বলো? ইচ্ছা মতো নিতে পারো, কোনো সমস্যা নেই। নিলাম, আমি এখানে এক্স এর ভ্যালু নিব, এখানে ওয়াই এর ভ্যালু নিব। এক্স এর ভ্যালু গুলো কি নিব? এখানে যেহেতু কোনো ডোমেনের কথা বলা নেই, তাহলে তোমার ইচ্ছা মতো মনের মাধুরী মিশায় ভ্যালু নিবা। ভগ্নাংশ নিতে চাইলে ভগ্নাংশ নিবা, বাট ভগ্নাংশ যদি অ্যাভয়েড করা যায় তাহলে ভালো। ভগ্নাংশ অ্যাভয়েড করতে পারলে চিত্রটা তোমার সুন্দর হবে। ঠিক আছে, চাইলে ভগ্নাংশ নিলেও কোনো সমস্যা নেই। আসো, ধরো যে এক্স এর মান নিলাম আমি -5, তাহলে ওয়াই এর ভ্যালুও হবে কত? এক্স এর ভ্যালু ছোট ছোট নেই, তাহলে ওয়াই এর ভ্যালু গুলো ছোট থাকবে। জিনিসটা ছোট থাকলে গ্রাফের মধ্যে আঁকাটা সহজ হবে। তো এক্স এর ভ্যালু যদি আমি 0 নেই ভাইয়া, এক্স এর ভ্যালু যদি আমি 0 নেই, তাহলে ওয়াই এর ভ্যালু কত হবে? এখানে এক্স এর জায়গায় 0 বসাই দাও। 0 বসাই দিলে ওয়াই এর ভ্যালু থাকবে 3 × 0 + 1 মানে হচ্ছে 1। এক্স এর ভ্যালু যদি 1 নেই, এক্স এর ভ্যালু 1 নিলে কত হবে? ওয়াই এর ভ্যালু হবে 4। এক্স এর ভ্যালু যদি 2 নেই, এক্স এর ভ্যালু 2 নিলে ওয়াই এর ভ্যালু হবে 3 × 2 = 6 + 1 মানে হচ্ছে 7। ঠিক আছে, এক্স এর ভ্যালু যদি আমি -1 নিই, তাহলে ওয়াই এর ভ্যালু হবে -3 + 1, -3 + 1 মানে হচ্ছে -2। এক্স এর ভ্যালু যদি আমি -2 নিই, তাহলে ওয়াই এর ভ্যালু হবে -6 + 1 মানে হচ্ছে -5। এক্স এর ভ্যালু যদি 3 নেই, তাহলে ওয়াই এর ভ্যালু হবে 3 × 3 = 9 = 10। হ্যাঁ, আমরা কয়েকটা ভ্যালু নিলাম, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা ভ্যালু নিয়ে নিছি, আর দরকার নেই, আর দরকার নেই। 6টা ভ্যালু তো অলরেডি নিয়ে ফেলছি, আর দরকার হবে না। এখন আসো, আমরা এবার ছক কাগজটা আঁকি। ছক কাগজে আমরা হচ্ছে এক্স অক্ষ ওয়াই অক্ষ আঁকি। এটা হচ্ছে ভার্টিক্যাল লাইনটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, আর এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস। এক্স অ্যাক্সিস, ঠিক আছে। আর এই দুইটার ছেদ বিন্দুটা হচ্ছে তোমার মূল বিন্দু। এই দুইটার ছেদ বিন্দুটা হচ্ছে মূল বিন্দু বা অরিজিন বলা হয়। এটাকে ও দিয়ে প্রকাশ করা হয়, ও ফর অরিজিন। ও ফর অরিজিন, অরিজিন মানে হচ্ছে মূল বিন্দু, 0 0 বিন্দুটা। এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে তোমার ওয়াই অ্যাক্সিস। এটা এক্স হইলে এটা এক্স প্রাইম, ওয়াই হইলে এটা হচ্ছে ওয়াই প্রাইম। ওকে, এবার বিন্দুগুলো বসাই। 0, এখান থেকে -2 -5, মানে 2 ঘর বায়ে 5 ঘর নিচে। খুব ভালো করে দেখো, 2 ঘর বায়ে 1 2, 5 ঘর নিচে 1 2 3 4 5, এই যে 5 ঘর নিচে। এটা হচ্ছে বিন্দুটা, একটু সাইডে লিখে দিতে হবে -2 -5। এবার আসো -1 -2, 1 ঘর বায়ে 2 ঘর নিচে, 1 ঘর বায়ে 2 ঘর নিচে। এই বিন্দুটার নাম কি? বিন্দুটার নাম হচ্ছে -1 -2, -1 -2। ওকে, এবার আসো 0,1। 0 মানে কি? এক্স অক্ষের দিকে কোনো মুভমেন্ট করব না, আর ওয়াই অক্ষের দিকে উপরের দিকে 1 ঘর উঠবো। হ্যাঁ, উপরের দিকে 1 ঘর উঠবো। এইটা এক্স অক্ষ বরাবর কোনো মুভমেন্ট করিনি, ওয়াই অক্ষ উপরের দিকে 1 ঘর উঠছে। এই বিন্দুটার নাম হচ্ছে 0,1 বিন্দু। ওকে, এবার আসো 1,4। আমি এক্স অক্ষের দিকে 1 ঘর যাব, ডান দিকে 1 ঘর যাব, আর উপরের দিকে 4 ঘর যাব। 1 ঘর উপরের দিকে 4 ঘর, 1 2 3 4। এটা হচ্ছে 1,4 পয়েন্টটা, 1,4। 2,7, 2 ঘর ডান দিকে 7 ঘর উপরের দিকে, 4 5 6 7। এটা হচ্ছে 2,7। এইবার আসো 3,10, 3 ঘর ডানে, 1 2 3 ঘর ডানে 10 ঘর উপরে, 1 2 3 4 5 6 7 8 9 10। 3,10, ঠিক আছে। ওকে, তুমি চাইলে কিন্তু এখানে 5 লিখতে পারতা। 5 লিখলে এটা হয়তো হচ্ছে 3 5 15 একে 16। সেই ক্ষেত্রে গ্রাফ পেপারে কিন্তু হইতো না। তখন ক্ষুদ্রতম বর্গের 1 বাহু সমান 3 একক 5 একক একটু ইয়ে করে নিতে হতো, অ্যাডজাস্ট করে নিতে হতো। সবচেয়ে ভালো সহজ উপায় হচ্ছে তুমি বিন্দুগুলো যতটা সম্ভব কাছাকাছি রাখো, তাহলে জিনিসটা অল্প জায়গার মধ্যে হয়ে যাবে। ক্ষুদ্রতম বর্গের 1 বাহুকে 1 একক ধরলে তোমার ক্যালকুলেশনটা সহজ হবে। ঠিক আছে।
এখন এই বিন্দুগুলো যোগ করে দিবা, এই বিন্দুগুলো যোগ করলে সবগুলা বিন্দু যদি তুমি যোগ করে দাও, দেখো একটা স্ট্রেট লাইন হচ্ছে। এই স্ট্রেট লাইনটা কি হচ্ছে, সবগুলা বিন্দু দিয়ে কিন্তু পাস করতেছে। এটা কিন্তু উপরের দিকেও নিতে পারবা, নিচের দিকেও নিতে পারবা, কোনো সমস্যা নেই। তাহলে এটাই হচ্ছে আমাদের y ইকুয়ালস টু থ্রাইসেক্স প্লাস 1 সরল রেখা। y ইকুয়ালস টু থ্রাইসেক্স প্লাস 1 সরল রেখা। এবার একটু কথাটা লিখবা যে হচ্ছে ছক কাগজের ক্ষুদ্রতম বর্গের এক বাহু সমান এক একক ধরে উক্ত বিন্দুগুলো গ্রাফে স্থাপন করি, এরপর বিন্দুগুলো সংযোগ করে দিই, শেষ। তো যারা যারা পারফেক্টলি বুঝছে একটু ক্লিয়ার লিখে ভাইকে জানাই। আব্দুল্লাহ নূর বলছো ভাইয়া ভগ্নাংশ নিয়ে দেখান, চলো তাহলে একটা ভগ্নাংশ নিয়ে দেখাই, বলছোই যখন। আচ্ছা, একটা ভগ্নাংশ নেই তাহলে। মনে করো হাফ নিলাম, এক্স এর ভ্যালু নিলাম হাফ। দেখতে চাইছো ভাইয়া, দেখাই দিই। এক্স এর ভ্যালু হাফ নিলাম, এক্স এর ভ্যালু যদি হাফ হয় তাহলে আমাকে বলো তো আব্দুল্লাহ ওয়াই এর ভ্যালু কত হবে? ওয়াই এর ভ্যালু হবে 3 ইন্টু হাফ, এক্স এর জায়গায় হাফ প্লাস 1। তাহলে এটা কত হবে? 3/2, 3/2 প্লাস 1, তার যোগ করলে হবে 5/2। 5/2 মানে হচ্ছে 2.5। তাহলে এক্স এর ভ্যালু যদি হাফ হয় তাহলে ওয়াই এর ভ্যালু হয় 5/2। হাফ মানে কি ভাই? হাফ মানে হচ্ছে 0.5, হাফ মানে হচ্ছে 0.5। তাহলে ওয়াই এর ভ্যালু তখন হয় হচ্ছে 2.5। তাহলে বিন্দুটা এবার বসাই, বিন্দুটা বসাই। এক্স এর ভ্যালু 0.5 মানে একের অর্ধেক। এই যে এক্স এর ভ্যালু হচ্ছে, এক্স এর ভ্যালু হচ্ছে একের অর্ধেক, আর ওয়াই এর ভ্যালু তখন হয় আড়াই। 1, 2, আড়াই। এই যে এই জায়গাটা, এই পয়েন্টটা দেখো একদম মাঝখানে পড়ছে। অন্যান্য বিন্দুগুলো কিন্তু একদম বর্গটার শীর্ষবিন্দুতে আছে, এই বাকি পয়েন্টগুলো আছে কি বর্গের শীর্ষবিন্দুতে, বাট এই পয়েন্টটা কিন্তু মাঝামাঝি পড়ছে। এই পয়েন্টটা হচ্ছে তোমার 3/2, 3/2 না সরি, হাফ। এই পয়েন্টটা হচ্ছে হাফ আর 5/2। এই পয়েন্টটা হচ্ছে তোমার হাফ কমা 5/2। দেখো তো আব্দুল্লাহ বুঝছি কিনা, ভগ্নাংশ নিলে কোনো সমস্যা আছে? সমস্যা নাই, মাঝামাঝি পড়বে আর কি। সো কারা কারা বুঝছি একটু ক্লিয়ার লিখে জানাই দিই। তাই এক কমেন্ট যারা বারবার করবে তাদেরকে একটু আমরা ব্লক করে দিব। খালিদকে আমরা ব্লক করে দিই। এই পোলটা একটু লঞ্চ করে দিই। এই পোলটা যাওয়ার আগে আমি একটু গত ক্লাসে শিখাইছিলাম একটা টপিক, আজকে একটু বলে দিই। আচ্ছা, আজকে একটু বলে দিই, গত ক্লাসে শিখাইছিলাম, আজকে একটু বলে দিই। সেটা হচ্ছে যদি তুমি ভাইয়া এরকম কিছু একটা দেখো যে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়ালস টু 0, এরকম কোনো প্যাটার্ন দেখো, এ বি সি এর জায়গায় যে কোনো ভ্যালু হতে পারে। সাপোজ 2x প্লাস থ্রাইস ওয়াই মাইনাস 1, এ বি সি এর ভ্যালু যে কোনো পজিটিভ নেগেটিভ যে কোনো সংখ্যা হতে পারে। যদি এরকম কিছু দেখো তাহলে বুঝবা সেটা হচ্ছে সরল রেখা। এরকম কিছু দেখলে সেটা বুঝবা কি সরল রেখা। সরল রেখার সমীকরণ সবসময় হবে একঘাত। মনে রাখবা সরল রেখার সমীকরণ সবসময় একঘাত হবে, মানে চলকগুলোর পাওয়ার এক হবে, একের বেশি হবে না। আবার তুমি যদি এরকম প্যাটার্ন দেখো y ইকুয়ালস টু এম এক্স প্লাস সি, তাহলেও বুঝবা হচ্ছে সরল রেখা। কিরকম? y ইকুয়ালস টু এম আর সি এর যে কোনো ভ্যালু হতে পারে, 2x প্লাস 5, এটা কি সরল রেখা। y ইকুয়ালস টু থ্রাইস এক্স, সি এর ভ্যালু 0, সি এর ভ্যালু 0 হতে পারে, এটা হচ্ছে সরল রেখা। এরকম প্যাটার্ন গুলা দেখলে বুঝবা হচ্ছে সরল রেখা। ঠিক আছে? সরল রেখার বৈশিষ্ট্য কি? সরল রেখার বৈশিষ্ট্য হচ্ছে সরল রেখার সমীকরণের চলকগুলোর পাওয়ার একের বেশি কখনো হবে না। তাহলে ভাই এই এমসিকিউটা, এখানে 4টা অপশন আছে এ বি সি ডি, কোন অপশনটা রাইট হবে সেটা তোমরা আমাকে কমেন্টে জানাই দাও। এ হবে, বি হবে, সি হবে নাকি ডি হবে, যেটা তোমার কাছে সঠিক মনে হচ্ছে সেটা তোমরা আমাকে কমেন্টে জানাই দাও। এটা হবে কি সরল রেখা হবে, এটা সরল রেখা হবে, মাত্রই পড়াইছি, সো এটা হচ্ছে সরল রেখা। ওকে, এখন আমরা সিকিউ কোশ্চেন সলভ করব। প্রথম সিকিউটাতে কি আছে? 3টা কোশ্চেন আছে ক খ গ, একটু ভালো করে দেখে নাও।
খুব ভালো করে দেখে নাও, এই ম্যাথটা থেকে অনেক কিছু শিখবা তোমরা। আমি জানি যে এই ম্যাথটা যদি তোমাদেরকে এখন দেই অনেকেই পারবা, আবার অনেকে ভুলও করবা, তাড়াহুড়া করে সহজ মনে করে ভুল করবা। সো এই ম্যাথটা আমি তোমাদেরকে খুব সুন্দর করে বুঝাবো। তবে আমার একটা আবদার আছে তোমাদের কাছে, যে তোমরা সবাই নিজেদের মধ্যে এমন একটা পজিটিভ মাইন্ডসেট রাখো যে আমি বুঝাচ্ছি তুমি একবারেই বুঝবা, প্রথমবারেই যাতে বুঝতে পারো, এইরকম আত্মবিশ্বাস নিয়ে পজিটিভ মাইন্ডসেট নিয়ে তুমি এই অঙ্কটা বোঝার চেষ্টা করো। তবে আজকের ক্লাসে যারা একদমই ফার্স্ট তাদেরকে বলবো ভাই এটা হয়তো তোমাদের জন্য একটু ডিফিকাল্ট লাগে। ওকে, দেখো এখানে বলা আছে সার্বিক সেট ইউ ইকুয়ালস টু এইটা, এ ইকুয়ালস টু এটা, বি ইকুয়ালস টু এটা, সি ইকুয়ালস টু এটা। এখানে চারটা সেট দেওয়া আছে। ভাই সার্বিক সেট ইউ মানে কি? সার্বিক সেটের সংজ্ঞায় পড়ছিলাম আলোচনাধীন সকল সেট, মানে আলোচনা করা হচ্ছে যেই সেটগুলা নিয়ে, সেই সবগুলা সেট যেই সেটের সদস্য সেটাকেই বলে সার্বিক সেট। দেখো এখানে আলোচনা করা হচ্ছে এই চারটা সেট নিয়ে, এই চারটা সেটের মধ্যে সবগুলা সেটই কিন্তু এই সেটটার উপসেট। এ বি সি প্রত্যেকটাই কিন্তু ইউ এর উপসেট, ইউ নিজেও নিজের উপসেট, ইউ নিজেও নিজের উপসেট। তাহলে আলোচনাধীন সকল সেট হচ্ছে সার্বিক সেটের উপসেট হয়। তাহলে এ ইউ এর উপসেট, বি ইউ এর উপসেট, সি ইউ এর উপসেট। এটা কি বুঝছি সার্বিক সেটের সংজ্ঞা থেকে? এখানে যতগুলা সেট আছে সবগুলা সেটই হচ্ছে এই সার্বিক সেট ইউ এর সাবসেট বা উপসেট। এই কথাটা আমরা সার্বিক সেট যখন পড়াইছিলাম তখন বলছিলাম সংজ্ঞার মধ্যে, যে আলোচনা করা হচ্ছে এরকম সব সেট যদি একটা বিশেষ সেটের সদস্য হয় তাহলে সেই বিশেষ সেটটাকে বলবো আমরা সার্বিক সেট। ওকে, প্রথম কোশ্চেনটা খুবই সহজ কোশ্চেন, এটা আমরা একটু সলভ করি। ওকে, এফ অফ এ ইকুয়ালস টু যদি এটা হয় তাহলে বি এর মান নির্ণয় করো যখন এফ অফ মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো। চলো আমরা সলভ করি এইটা। এফ অফ এ ইকুয়ালস টু এটা হলে বি এর মান নির্ণয় করো যখন এফ অফ মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো। তাহলে এবার এর জায়গায় আমরা মাইনাস ওয়ান বসাই, বাম দিকে এর জায়গায় মাইনাস ওয়ান বসালে ডান দিকেও যেখানে যেখানে এ আছে সেখানে সেখানে মাইনাস ওয়ান বসাইতে হবে। এফ অফ মাইনাস ওয়ান কি হবে? এফ অফ মাইনাস ওয়ান হবে মাইনাস ওয়ান এর উপরে কিউব মাইনাস ফোর মাইনাস ওয়ান এর উপরে স্কোয়ার 5 মাইনাস ওয়ান প্লাস টু বি। ক্যালকুলেশনটা করি আমরা, মাইনাস ওয়ান এর উপরে কিউব মানে মাইনাস ওয়ান, এটা মানে হচ্ছে মাইনাস ফোর, এটা মানে মাইনাস ফাইভ প্লাস টু বি। এখন যদি একটু ক্যালকুলেট করি মাইনাস টেন প্লাস টু বি। এখন এই ভ্যালুটা হচ্ছে জিরো, প্রশ্নে দেওয়া আছে। তাহলে এফ অফ মাইনাস ওয়ান এর ভ্যালু হচ্ছে জিরো, মাইনাস টেনটা বাইরে নিয়ে আসলে এটা হয়ে যাবে প্লাস টেন ইকুয়ালস টু টোয়াইস বি। তাহলে বি সমান হবে হচ্ছে 10কে 2 দিয়ে ভাগ করলে 5। ঠিক আছে, সবগুলোর সাথে বা। দেখো তো আমরা কারা কারা বুঝে গেছি প্রথম অঙ্কটা? প্রথম অঙ্কটা আমার শেষ। বুঝে থাকলে সি লিখে জানাইতে থাকে, সি ফর ক্লিয়ার। ঠিক আছে, ওকে নেক্সট ম্যাথটা দেখি। নেক্সট ম্যাথটা খুব ভালো করে খেয়াল করো ভাই, এই ম্যাথটা কিন্তু অনেক বুঝার জায়গা আছে। এই ম্যাথটা বুঝতে পারলে অন্যান্য ম্যাথগুলো অনেক সহজ লাগবে। ভালো করে দেখো, খ নাম্বার ম্যাথটা কি বলছে? এ এর পূরক সেট এ প্রাইম, এটা মানে হচ্ছে এর পূরক সেট, এটার সাথে বি আর সি এর বাদ সেট, মানে বি থেকে সি সেটটাকে বাদ দিব, যেটা পাবো সেটাকে এর পূরকের সাথে ইউনিয়ন করতে হবে, ইউনিয়নের ভ্যালুটা কি হবে নির্ণয় করতে হবে। আমরা একটা একটা করে ম্যাথটা করব। তো চলো আমরা ম্যাথটা করি। প্রথমে আমরা সার্বিক সেট ইউ দেওয়া আছে, খুব ভালো করে খেয়াল করো, ইউ ইউ এর উপাদানগুলাকে আমরা একটু দেখি কে কে। হ্যাঁ, ইউ কে কিভাবে লেখা আছে? এটা কি গঠন পদ্ধতিতে লেখা আছে নাকি তালিকা পদ্ধতিতে লেখা আছে? এটা একটু আমাকে বলো তো কমেন্টে। সেটকে দুই ভাবে লেখা যায়, একটা হচ্ছে গঠন পদ্ধতি বা সেট বিল্ডার্স মেথড, আর এটা হচ্ছে তালিকা পদ্ধতি বা লিস্ট মেথড। তো এটা থেকে কিন্তু লেখা আছে হচ্ছে গঠন পদ্ধতিতে। তো এটাকে আমরা একটু তালিকা পদ্ধতিতে লিখি চলো। তো চলো এটাকে তালিকা পদ্ধতিতে দেখাই। এটা কি আছে? এক্স বিলংস টু এন, এন মানে কি ভাইয়া? ন্যাচারাল নাম্বার। এন মানে হচ্ছে জিরোর থেকে বড় পূর্ণ সংখ্যাগুলা। ওকে, সাচ দ্যাট এই ফোটাটার মানে হচ্ছে সাচ দ্যাট এক্স বিজোড় সংখ্যা, এক্স বিজোড় সংখ্যা, এক্স বিজোড় সংখ্যা এবং
3 থেকে 15-র মধ্যে, এক্স এর ভ্যালুটা 3 থেকে 15-র মধ্যে, 3-এর চেয়ে বড়, 15-র থেকে ছোট, এক্স হচ্ছে বিজোড় সংখ্যা, এটা বলা আছে। তাহলে এই ইউ সেটটাকে যদি এই গঠন পদ্ধতিতে লিখছি আমি, এবার যদি এটাকে আমি তালিকা পদ্ধতিতে লিখি, তাহলে এটার সমান কি হবে বলতো? এটা সমান কি হবে? 3 আর 15-র মাঝখানে যে বিজোড় সংখ্যাগুলো আছে সেগুলা কি কি হবে? 5, 7, 9, 11, 13। এটা হচ্ছে ইউ সেটটা, সার্বিক সেটটা। না, আমাদের আজকে যত সেট আলোচনা করব এই অঙ্কটাতে সবগুলো সেটই হবে এই সেটটার সাবসেট। ওকে, এবার আসো এ সেটটার দিকে তাকাই। এইটাকেও গঠন পদ্ধতিতে লেখা আছে, আমি এটাকে তালিকা পদ্ধতিতে নিব আগে। এ সেটটা হচ্ছে তোমার এক্স বিলংস টু এন, এটাও হচ্ছে 0-র চেয়ে বড় সব পূর্ণ সংখ্যা, সাচ দ্যাট এক্স হচ্ছে 7 থেকে 15-র মধ্যে, 7-এর থেকে বড়, 15-র থেকে ছোট, তাই তো? এখন এইটাকে যদি আমি তালিকা পদ্ধতিতে লিখি তাহলে কি হবে আমাকে একটু জানাতে পারবা? এই সেটটাকে যদি তালিকা পদ্ধতিতে লিখি তাহলে এটা কি হবে? এটাকে তালিকা পদ্ধতিতে নিলে কি হবে? এখানে কিন্তু বিজোড় সংখ্যা জোড় সংখ্যা কিছু বলা নেই, এ সেটের ক্ষেত্রে কিন্তু বিজোড় সংখ্যা জোড় সংখ্যা কিছু বলা হয়নি, ঠিক আছে? সো এটা জোড় বিজোড় যে কোনো কিছুই হইতে পারে। এটাকে তালিকা পদ্ধতিতে লিখলে কি হবে? 8 থেকে 7-এর থেকে বড়, 15-র থেকে ছোট, তাহলে 8, 9, 10, 11, 12, 13, 14। এটাই তোমরা কমেন্টে সবাই লিখতেছো, কিন্তু ভাইয়া এই জায়গাটাতেই আমাদের ভুলটা হবে, এই জায়গাটাতেই আমরা ভুলটা করব। এখন তোমাদের জন্য একটা শেখার ব্যাপার আছে, সেইটা হচ্ছে ভাইয়া আমাদের কিন্তু বলাই আছে অঙ্কটার মধ্যে সার্বিক সেট হচ্ছে ইউ, তার মানে এর নিচে এই অঙ্কের মধ্যে আর যত সেট আছে সবগুলা সেটই হবে ইউ এর সাবসেট, সবগুলা সেটই হবে ইউ এর সাবসেট। তার মানে এই সেটটার মধ্যে, এ সেটের মধ্যে এমন কোনো উপাদান থাকা যাবে না যেটা ইউ সেটের মধ্যে নাই, এ সেটের মধ্যে এমন কোনো উপাদান থাকা যাবে না যেটা ইউ সেটের মধ্যে, সার্বিক সেটের মধ্যে নাই। দেখো এখানে 8 একটা উপাদান যেটা সার্বিক সেটের মধ্যে নাই। তোমরা যারা উপসেট খুব ভালো করে বুঝছো, মানে সাবসেট যারা খুব ভালো করে বুঝছো, তারা দেখো তো ভাই এই সেটটা কি এই সেটটার সাবসেট হয়েছে? হয় নাই তো। তাহলে ভাইয়া যেই উপাদানগুলা এই সার্বিক সেটের মধ্যে নাই সেগুলো নেওয়া যাবে না, জোড় সংখ্যাগুলো আমরা এখান থেকে নিতে পারতেছি না, বাদ দিয়ে দিচ্ছি। হবে হচ্ছে এ সেটের উপাদান হবে 9, 11, 13। কারণ কি? কারণ এ হচ্ছে এই সেটটার সাবসেট। কারণটাও একটু ব্র্যাকেটে লিখে দিতে হবে, যেহেতু এ ইজ এ সাবসেট অফ সার্বিক সেট ইউ, এইভাবে লিখবো, এ ইজ এ সাবসেট অফ সার্বিক সেট ইউ, শেষ। এ সার্বিক সেট ইউ এর সাবসেট যেহেতু, সো আমাদের যেই উপাদানগুলো সার্বিক সেটের মধ্যে নাই সেই উপাদানগুলো আমরা বাদ দিয়ে দিব। বাদ দিলে কে কে থাকবে? 9, 11, 13। তাহলে এ সেটের উপাদান হচ্ছে 9, 11, 13, 9, 11, 13। বুঝছি আমরা সবাই? বুঝছি? ইটাচি উচিহা, বুঝতে পারছি? নামটা তো চেনা চেনা লাগতেছে। এটা কি এটা অ্যানিম ক্যারেক্টার, জাপানিজ অ্যানিম? ভাই গ্রাফ বৃত্ত কখন হবে? গ্রাফ বৃত্ত কখন হবে এটা যদি আমি বুঝাই তোমাকে, আমাকে 5 মিনিট সময় দিতে হবে ব্যাখ্যা করার জন্য। একটু একটু পরে বলি, হ্যাঁ, একটু আমরা ইয়ে করি। বৃত্ত কখন হবে এটা বলবো, তুমি যেহেতু জিজ্ঞেস করছো একটু সময় দাও, এটা শেষ করি তারপর। 9, 11, 13, ওকে। এবার আসো বি সেট। দেখো বি সেটটা তালিকা পদ্ধতিতে দেওয়াই আছে, তালিকা পদ্ধতিতে থাকলে তো আমাদের কিছু করার থাকে না। 5, 7, 11, 13 আরো সহজ হয়ে যায়। 5, 7, 11, 13 এই সবগুলোই কিন্তু এখানে আছে, 5, 7, 11, 13, ঠিক আছে? বি সেট নিয়ে কোনো কাজ নেই, 5, 7, 11, 13 জাস্ট লিখে নিলাম। আর একটা হচ্ছে সি সেট। সি সেটটা কি হবে বলা আছে, সি সেটটা হচ্ছে আবারও গঠন পদ্ধতিতে লেখা, এক্স বিলংস টু এন, এক্স হচ্ছে 3-এর গুণিতক এবং এক্স 15-র থেকে ছোট, এক্স বিলংস টু এন such that x 3-এর গুণিতক, 3-এর গুণিতক, x কি ভাইয়া? 3-এর গুণিতক, এবং x হচ্ছে 15-র থেকে ছোট। এখন তাহলে কি হবে? x হচ্ছে 3-এর গুণিতক এবং 15-র থেকে ছোট, আর 0-র থেকে বড় পূর্ণ সংখ্যা। ওকে, তাহলে কি কি হওয়া উচিত? 3-এর গুণিতক মানে 3 হবে, 3 দুগুণ 6, 3-এর নামতা,
3 3 9, 3 4 12, 3 5 15, 15 থেকে ছোট তো, তাহলে 15 হবে না। এতটুকু হওয়ার কথা ছিল। এটা হওয়ার কথা ছিল, কিন্তু এটা কেন হবে না? কারণ এই সি সেটটাও হবে কিন্তু এই সার্বিক সেট ইউ এর সাবসেট। সো এখানে এমন কোনো উপাদান থাকা যাবে না যে উপাদানটা এখানে নাই। তাহলে কোন কোন উপাদান আছে? যেমন 3 এখানে আছে, এখানে নাই, সো 3 কে আমরা রাখবো না। 12 দেখো এখানে আছে কিন্তু এখানে নাই, সো 12 কে রাখবো না, 6 কেও রাখবো না, থাকবে শুধু 9। তাহলে সি সেটে একটা উপাদান থাকবে, সেটা হচ্ছে 9। দেখো তো ভাই, আমরা কি সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি? এতটুকু বুঝতে পারলে এখন তোমরা অঙ্কটা নিজেই পারবা। কে কে এখন বাকিটা পারবা, তারা তারা একটু পারবো বলে দাও। বাকিটা তোমরা নিজেরাই কারা কারা পারবা, তারা তারা পারবো বলে দাও। ওকে, তাহলে চলো তারপরে শেষ করি আমরা। তাহলে কি বের করতে হবে? প্রথমে হচ্ছে এ প্রাইম। ওকে, কোথায় করবো? এখানে একটু বলে দিতে হবে ভাই, এখানে একটা শর্ট দিতে হবে। সেটা হচ্ছে যেহেতু সি ইজ এ সাবসেট অফ সার্বিক সেট ইউ, সার্বিক সেট ইউ, এটা একটু বলে দিতে হবে। ঠিক আছে, সাইড নোট গুলো মিস করো না। এখন দেখো আমি একটা পেজ নেই, তাহলে একটা পেজ নিই আমাদের প্রথমে। আহ এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা কিভাবে চেঞ্জ করব? সেটিংসে না? হুম, এটা ক্রস দিব? একদম ব্ল্যাক দিতে চাচ্ছি। এটা ব্ল্যাক কই আছে? ওকে ওকে, সাবিকুন নাহার আগে আমার আগে করে ফেলছে। আনসার নাকি 5 7 11 13 হবে। দেখা যাক সাবিকুন নাহারের আনসারটা হয়েছে কিনা। তো এর পূরক সেট ফার্স্ট আমরা বের করব। তো এর পূরক সেট মানে হচ্ছে সার্বিক সেট থেকে এ কে বাদ দিব। এখন সার্বিক সেটে কে কে আছে? সার্বিক সেটে আছে হচ্ছে 5 7 9 11 13। 5 7 9 11 13। এটার থেকে বাদ দিব হচ্ছে এ সেটের উপাদানগুলো। এ সেটের উপাদানগুলো হচ্ছে 9 11 13। 9 11 13। তো যদি বাদ দাও, 9 এখানে আছে, সো 9 বাদ, 11 বাদ, 13 বাদ, থাকবে হচ্ছে 5 আর 7। 5 আর 7, এটা হচ্ছে এ প্রাইম বা এর পূরক সেটে থাকবে। এবার বি থেকে সি বাদ দিব। বি বাদ সি। এখন বি সেটে কি কি আছে দেখি আমরা। বি সেটে আছে হচ্ছে 5 7 11 13। 5 7 11 13। এটার থেকে সি বাদ দিব। সি সেটে আছে হচ্ছে শুধু 9 9 আছে। 9 কে বাদ দিলে এখান থেকে 9 তো নাই, বাদ দেওয়ারও কিছু নাই, তাহলে এটাই থাকবে। 5 7 11 13, এটাই থাকবে। এইবার এটার সাথে এটার ইউনিয়ন করব। এর পূরক সেটের সাথে এই বাদ সেটটার ইউনিয়ন হবে। ইউনিয়ন হবে 5 আর 7-এর সাথে, 5 আর 7-এর সাথে ইউনিয়ন হবে 5 7 11 13। 5 7 11 13। এবং ইউনিয়ন করলে, এই দুইটা যদি ইউনিয়ন করো, তাহলে বুঝতেই পারতেছো সংযোগ সেট কি হবে। 5 7 11 13। মানে যে কোনো একটা সেটে থাকলেই হবে। ইউনিয়ন সেটে এমন উপাদানগুলো হবে যে উপাদানগুলো দুইটা সেটের মধ্যে যে কোনো একটা সেটে আছে অথবা উভয় সেটে আছে। তো সাবিকুন নাহার যে আনসারটা বলছে ঠিক আছে, এবং আরো অনেকেই সঠিক আনসার দিচ্ছ। নাইমকে দেখতে পাচ্ছি, অনেকেই দিচ্ছ। শ্রেয়া রায়, ভেরি গুড, থ্যাংক ইউ। ভাই গ্রাফ বৃত্ত কখন হবে?
গ্রাফ বৃত্ত হবে, দেখো বৃত্তের জেনারেল ইকুয়েশনের ফরম্যাট হচ্ছে এরকম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এখানে একটা কনস্ট্যান্ট ইন্টু এক্স কনস্ট্যান্ট ইন্টু ওয়াই প্লাস সি ইকুয়ালস টু 0। এটা হচ্ছে বৃত্তের ইকুয়েশনের ফরম্যাট, ঠিক আছে? তো এ বি সি এর ভ্যালু যে কোনো সংখ্যা হইতে পারে, যে কোনো বাস্তব সংখ্যা হইতে পারে, ভগ্নাংশ পূর্ণ সংখ্যা যে কোনো কিছুই হইতে পারে। এরকম ধরো ধরো যে এরকম আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 5x মাইনাস 2y প্লাস 7 ইকুয়ালস টু 0। এটা কি তাহলে ভাই? এটা হচ্ছে বৃত্ত। কেন বৃত্ত? এটা এই প্যাটার্নটার সাথে ম্যাচ করতেছে। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সবসময় সহগ দুইটা হবে সমান, এক্স স্কোয়ারের ওয়াই স্কোয়ারের সহগ সবসময় হবে হচ্ছে সমান। আর এবার দেখো এক্স এর আগে আছে এ, এখানে এর ভ্যালু 5, বি এর ভ্যালু -2, সি এর ভ্যালু 7, এটা হচ্ছে বৃত্ত। আবার দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -25 ইকুয়ালস টু 0, এইটাও হচ্ছে একটা বৃত্ত। কেন ভাইয়া বৃত্ত? কারণ ভাইয়া এখানে এ এর ভ্যালু 0, বি এর ভ্যালু 0, সি এর ভ্যালু -25, সি এর ভ্যালু -25, সো এটা একটা বৃত্ত। সো বুঝছো কিনা বৃত্ত যে জিজ্ঞেস করতেছিলা, তোমার উসিলায় সবাইকে বুঝাই দিলাম, এগুলা ছিল হচ্ছে বৃত্ত। এগুলো সবগুলা কি? সবগুলা হচ্ছে বৃত্ত। তাহলে বৃত্তের কমন ফরম্যাট হচ্ছে এটা। ওকে ওকে, এবার 3 নম্বর অঙ্কটা দেখো। বি একটা সেট বলা আছে, বলছে যে পি অফ বি পাওয়ার সেট নির্ণয় করো, বি সেটের পাওয়ার সেট নির্ণয় করো। হ্যাঁ, পাওয়ার সেট অফ বি নির্ণয় করো। দেখাও যে পাওয়ার সেট অফ বি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে, যেখানে n বি এর উপাদান সংখ্যা। এটা তো তোমরা ইজিলি পারবা। বলো তো ভাইয়া, এটা বি সেটটা যদি এটা হয়, তাহলে এটার পাওয়ার সেটে কতগুলা উপাদান থাকবে? এটার পাওয়ার সেটে কতগুলো উপাদান থাকবে? বি সেট তো এইটা, তাহলে এটার পাওয়ার সেটে কতগুলো উপাদান থাকবে? কতগুলো উপাদান থাকবে ভাই? দেখো এখানে কয়টা উপাদান আছে, 1 2 3 4, 4টা উপাদান আছে। একটা সেটে যদি 4টা উপাদান থাকে, তাহলে তার পাওয়ার সেটে বা শক্তি সেটে উপাদান সংখ্যা হবে 2 টু দি পাওয়ার 4, মানে 16টা। একটা সেটে যদি n সংখ্যক উপাদান থাকে, তাহলে তার শক্তি সেটের উপাদান সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n, 16টা উপাদান থাকবে, ঠিক আছে? তাহলে 16টা উপাদান আমরা একটা একটা করে 1 বাই 1 লিখে ফেলি। কি কি হবে? প্রথমে হচ্ছে, প্রথমটাই শুরু করব আমরা ওরি বা ফাই বা ফাঁকা সেট দিয়ে। এটা ফাঁকা সেটের চিহ্ন দিতে পারো বা এটাও দিতে পারো, কোনো সমস্যা নেই। তুমি চাইলে এটাও দিতে পারো যে ফাঁকা সেট। প্রত্যেকটা এলিমেন্ট একবার করে লিখবা, সিঙ্গেল করে লিখবা। 5 7 11 13, ঠিক আছে? 5 7 11 13। এবার লিখবো দুইটা করে লিখবো। হ্যাঁ, একবার প্রথমে কোনো এলিমেন্টই লিখিনি, তারপরে প্রত্যেকটা একবার করে লিখছি, এরপরে আমরা প্রত্যেকটা দুইবার করে লিখবো। 5 7, 5 11, 5 13, 5 7, 5 11, 5 13। ঠিক আছে, এইবার দেখো 7 11, 7 13, 7 11, 7 13। এইবার আসো 11 13, 11 13, প্রত্যেকটা দুইবার করে লেখা শেষ। এবার কি করব? তিনবার করে তিনটা করে উপাদান লিখব, তিনটা করে উপাদান। 5 7 11, 5 7 13, 5 11 13, 5 7 11। আমি একটু লিখি, 5 7 11, 5 11 13, 5 11 13, 5 7 13, 5 7 13। এবার আসো 7 11 13, 7 11 13। শেষ। প্রত্যেক তিনটা করে উপাদান নিয়ে লিখছি। এবার 4টা করে উপাদান নিব, 4টা করে উপাদান নিলে 5 7 11 13, 5 7 11 13। ওকে ওকে। আব্দুর রহমান বলছে আমার রিকোয়েস্ট ধরেন প্লিজ।
আমার রিকোয়েস্ট ডরা, কিভাবে ডরবো বুঝি নাই। ঠিক আছে, ওকে, তাহলে দেখো এখানে টোটাল কতগুলা উপাদান আছে, আমরা একটু গুনে দেখি কতগুলো উপাদান আছে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, 12টা, 13, 14, 15, 16টা, কয়টা আছে? 16টা উপাদান আছে। তাহলে আমরা কি লিখবো? লিখবো যে পি অফ বি এর উপাদান সংখ্যা সমান 16 সমান 2 টু দি পাওয়ার 4, যেখানে বি এর উপাদান সংখ্যা 4, যেখানে বি এর উপাদান সংখ্যা হচ্ছে 4। কি লিখছি? পি অফ বি এর উপাদান সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার 4, যেখানে বি এর উপাদান সংখ্যা হচ্ছে 4। অতএব অতএব এই কই লিখছি, এই তো, অতএব পি অফ বি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার এন কে সমর্থন করে, যেখানে এন বি এর উপাদান সংখ্যা। এই লাইনটা শেষে আবার লিখে দিবা অতএব দিয়ে এই লাইনটা শেষে লিখে দিবা। এই লাইনটা আবার শেষে হবে, হ্যাঁ, এই লাইনটা এইটার নিচে এখানে আবার লিখবা একটা অতএব চিহ্ন দিয়ে ওই লাইনটা হুবহু এখানে লিখে দিবা। সো অঙ্কটা আমরা কারা কারা পারফেক্টলি বুঝছি একটু ক্লিয়ার লিখে ভাইয়াকে কনফার্ম করে দাও। ঠিক আছে, সাকোয়াত একদম 16টা সেটই লিখে ফেলছে কমেন্টে ভাই এতগুলা সেট লেখা, আসলে এতগুলো উপাদান বিশিষ্ট সেট লেখা খুবই টাফ, বা সাকোয়াত করছে। থ্যাংক ইউ সাকোয়াতকে, অনেকেই করছো, সবাইকে থ্যাংক ইউ। সবার নাম নিতে পারলে অনেক ভালো লাগতো, নিতে পারতেছি না, সামনে হয়তো একটা একটা করে না হবে। ওকে, আর যাদের সাবসেট রিলেটেড প্রবলেম আছে, সাবসেট কি বুঝতেছো না ভাই, সাবসেটের ক্লাস কিন্তু হয়ে গেছে। তো এটা হচ্ছে সিকিউ ক্লাস, এর আগে এমসিকিউ ক্লাস ছিল, তার আগে হচ্ছে এই চ্যাপ্টারের সবগুলো টপিক নিয়ে আমাদের 3-4টা ক্লাস ছিল। সো ওই ক্লাসগুলো একটু করতে হবে, দেখতে হবে। সো একটা সিকিউ আমরা করে ফেললাম অলরেডি। বুঝতেছি ক্লাস কি বোঝা যাচ্ছে? এরকমই ভাই, এরকম বুঝলে ভাই সহজ। তুমি যদি ম্যাথমেটিক্স বুঝে বুঝে করো এবং প্র্যাকটিস করো, তাহলে পরীক্ষায় তোমাকে এমন কোনো প্রশ্ন টিচার চাইলেও দিতে পারবে না যে প্রশ্নটা করে তোমাকে আটকায় দিবে। সো অনেকে বলে যে অমুক বোর্ডে, ঢাকা বোর্ডে এবার ম্যাথ কোশ্চেন খুব কঠিন হয়েছে। বিশ্বাস করো ভাই, ম্যাথ কোশ্চেন কঠিন হয়নি। হয়তো স্টুডেন্টরা ঠিকঠাক মতো ম্যাথ করে নাই, বুঝে করে নাই, হয়তো বইয়ের ম্যাথগুলো মুখস্থ করে ফেলছে, এতই প্র্যাকটিস করছে যে মুখস্থ হয়ে গেছে, বাট বুঝে নেই, যার কারণে একটু ঘুরাই দিছে আর পারেনি। বুঝছো? যেমন এই অঙ্কটা আমরা এমন ভাবে সিলেক্ট করছি, এই ম্যাথটা, যে প্রথম এই যে এই ম্যাথটা কিন্তু একটু ট্রিকি ছিল। দেখো এইখানে কিন্তু এ সেটের উপাদান আরো ছিল, বাট এইটার কারণে কিছু উপাদান কমে গেল, বাট এটা তো তোমাকে বুঝতে হবে। বুঝছো? এখানে বুঝারও অনেক ব্যাপার আছে। শিখো এআই নিয়ে কোশ্চেন করতেছো, যে শিখোর একটা অ্যাপ আসছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড একটা অ্যাপ। যেই অ্যাপটা ব্যবহার করার জন্য তোমাদের একটা ফর্ম আছে, ওই ফর্মটাতে রেজিস্ট্রেশন করবা, রেজিস্ট্রেশন করলে তুমি ওটা ফ্রি অ্যাক্সেস করতে পারবা। এরপরে তুমি যদি কোনো প্রবলেম দাও, ওইটা অটোমেটিক তোমাকে সেটার সলিউশন দিবে। হ্যাঁ, তুমি ধরো বুঝো নাই সাবসেট কি, তুমি একটা সেট লিখলা, যে ইউ একটা মানে এ একটা সেট লিখলা, তো এ সেটের সাবসেট গুলা লিখে দাও, ও তোমাকে এ সেটের সাবসেট গুলা লিখে দিবে। ঠিক আছে, আসো এইটা এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এন, এরকম এ বি সি 3টা সেট আছে আর কি, আর একটা ফাংশন আছে। প্রথমে এ সেটটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে, এ সেটটা হচ্ছে এটা। তো প্রথমটাকে করি, এ সেটটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। দেখো এখানে এটা দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে? এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়ালস টু 0। তো তোমাকে করতে হবে কি জানো? এই সমীকরণটা সমাধান করে এক্স এর ভ্যালুগুলো বের করতে হবে। এই সমীকরণটা সমাধান করে এক্স এর ভ্যালুগুলো বের করে চলো। তো মিডল টার্ম করলেই হয়, এক্স কমন নিলে, -2 কমন নিলে,
এক্স এর ভ্যালু হচ্ছে 2 আর 3, এক্স এর দুইটা ভ্যালু পাচ্ছি 2 আর 3, তাহলে এ সেটটা কে তালিকা এই দুইটার ভ্যালুই কিন্তু এই যে ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক পূর্ণ সংখ্যা, a ইকুয়ালস টু 2, 3। শেষ, সহজ অঙ্ক, শেষ। জানি তোমরা সবাই বুঝছো, তাই আর তোমাদের কাছ থেকে ক্লিয়ার লিখতে বললাম না। সো এটা আনসার, এটা 2, 3। এবার আসলে পরেরটা, দেখাও যে পাওয়ার সেট অফ বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে, যেখানে n হচ্ছে বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা। একদম আগেরটার মতো, আমরা ওই যে CQ1 এ যেটা করছিলাম, এই যে লাস্টে এটা বি ছিল, এখানে বি ইন্টারসেকশন সি আছে, তো কিচ্ছু না ভাইয়া, তোমাকে খালি ফার্স্টে যেটা করতে হবে, বি সেটটা একটু খেয়াল করো কি বলছে, যে এক্স বিলংস টু এন such that x মৌলিক সংখ্যা এবং x 11 থেকে ছোট। তাহলে এই বি সেটটাকে তুমি যদি তালিকা পদ্ধতিতে লেখো, তাহলে এটা কি হবে, বি সেটটাকে তালিকা পদ্ধতিতে লিখলে এটা হবে 2, 3, 5, 7, 2, 3, 5, 7, 2, 3, 5, 7 মৌলিক সংখ্যাগুলো, 11 থেকে ছোট মৌলিক সংখ্যাগুলো, ঠিক আছে। এবার সি সেটটা কি দেওয়া আছে, সি সেটটা দেওয়া আছে হচ্ছে 3, 4, 5, 7, 9, 3, 4, 5, 7, 9, 3, 4, 5, 7, 9 এগুলো দেওয়া আছে, এই তিনটা হচ্ছে দেওয়া, এই দুটো হচ্ছে দেওয়া আছে। গিভেন দ্যাট, যারা ইংলিশ ভার্সন তারা লেখে কি গিভেন দ্যাট, আর বাংলা ভার্সনের স্টুডেন্ট লেখে দেওয়া আছে। এবার আমাদের বি ইন্টারসেকশন সি বের করতে হবে। তো বি হচ্ছে 2, 3, 5, 7, 2, 3, 5, 7 ইন্টারসেকশন সি, সি হচ্ছে 3, 4, 5, 7, 9, 3, 4, 5, 7, 9। এখন আসো ইন্টারসেকশন করব, মানে হচ্ছে দুইটা সেটের মধ্যে যে উপাদানগুলা দুইটা সেটেই আছে, সেই উপাদানগুলো, যেমন 3 এখানেও আছে এখানেও আছে, সেই উপাদানগুলো হচ্ছে এই সেটে থাকবে। এবার হচ্ছে 5, এই যে 5 দুইটা সেটেই আছে। এবার হচ্ছে 7 এখানেও আছে এখানেও আছে, 7, ঠিক আছে। এখন বলো তোমাকে যদি আমি এবার বলি যে পাওয়ার সেট অফ বি ইন্টারসেকশন সি বের করতে তোমরা কয়টা উপাদান থাকবে সেখানে, এই সেটটাতে এলিমেন্ট কয়টা থাকবে সেটা আমাকে এবার কমেন্টে তোমরা জানাই দাও। দেখো এইখানে আছে 3টা উপাদান, তাহলে এখানে কয়টা উপাদান থাকবে, 8টা উপাদান থাকবে। 2³ না, 2⁻³ মানে 8টা উপাদান থাকবে। সেই 8টা উপাদান কি হবে, প্রথমেই হবে ফাঁকা সেট, এরপরে উপাদানগুলো একটা একটা করে নিয়ে লিখবো, 3, 5, 7, 3, 5, 7। এবার দুইটা করে নিব, 3, 5, 3, 5, তারপরে হচ্ছে 3, 7, তারপরে হচ্ছে 5, 7। এবার তিনটাই নেব, 3, 5, 7। শেষ। দেখো কয়টা হয়েছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা হয়েছে। এবার কি লিখবো, যে দেখা যাচ্ছে যে একটু লিখবা আর কি, যত বাংলা লিখবা তত টিচার খুশি হবে। দেখা যাচ্ছে যে পাওয়ার সেট অফ বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা 8, উপাদান সংখ্যা সমান 8। হ্যাঁ, এখানে সমান দিয়ে দিই। এই 8 মানে হচ্ছে 2³ যেখানে বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা 3, এত এর উপাদান সংখ্যা হচ্ছে 3। অতএব 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 এইখানে একটা লাইন লিখবা, কতটুকু লাইন লিখবা, এই যে এইটা এই লাইনটা ওখানে নামাই দিবা। সো বুঝছি আমরা সবাই, ক্লিয়ার।
এইটা গ নাম্বার ম্যাথটা এফ অফ এক্স এর ভ্যালু দেওয়া আছে। ভাই আমি বলছিলাম এক্স এর জায়গায় তুমি যদি হাতি লেখো তাহলে বাম দিকে এক্স এর জায়গায় হাতি লিখলে ডান দিকেও যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে হাতি লিখতে হবে। তাহলে ফাংশন অফ এক্স এর ভ্যালু তুমি জানো, প্রশ্নে দেওয়া আছে থ্রাইস এক্স প্লাস ওয়ান ডিভাইড বাই থ্রাইস এক্স মাইনাস ওয়ান। তাহলে আমাকে বলো তো ভাইয়া ফাংশন অফ শিখো কি হবে? ফাংশন অফ শিখো কি হবে? 3 ইন্টু শিখো প্লাস ওয়ান, 3 ইন্টু শিখো প্লাস ওয়ান, 3 ইন্টু শিখো মাইনাস ওয়ান, 3 ইন্টু শিখো মাইনাস ওয়ান। যারা আজকের ক্লাসে প্রথম তাদেরকে বোঝানোর জন্য এই লাইনটা আমি লিখে নিলাম। আর যারা একদম আমার পুরাতন স্টুডেন্ট এসভির সৈনিক যারা, তারা তো জানেই যে ফাংশন অফ শিখো কি হবে, ফাংশন অফ হাতি কি হবে, ফাংশন অফ ঘোড়া কি হবে, ফাংশন অফ এসভি কি হবে। ঠিক আছে, ওকে তাহলে চলো এফ অফ এক্স যদি এটা হয় তাহলে আমাকে বলো এখানে এফ অফ এক্স কি দেওয়া আছে। এফ অফ এক্স হচ্ছে থ্রাইস এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই থ্রাইস এক্স মাইনাস ওয়ান। এটা তো এফ অফ এক্স দেওয়া আছে, এখানে লিখবো কি দেওয়া আছে, গিভেন দ্যাট এবার আসো তাহলে এক্স এর জায়গায় আমি যদি ওয়ান বাই এক্স স্কোয়ার লিখি, বাম দিকের এক্স এর জায়গায় আমি যদি ওয়ান বাই এক্স স্কোয়ার লিখি, তাহলে ডান দিকের এক্স এর জায়গাও কিন্তু আমার সেম জিনিসটাই লিখতে হবে, ওয়ান বাই এক্স স্কোয়ারই লিখতে হবে। ঠিক আছে, অতএব আর কি এফ অফ এক্স এটা হলে এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার হবে এটা। এবার আসো ক্যালকুলেশন করি, এটা থ্রি দিয়ে এটাকে গুণ করলে এটা হবে থ্রি বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান, থ্রি বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এইবার আসো আমরা বের করি, এটা উপরেরটাকে যদি যোগ করি তাহলে লসাগু হবে এক্স স্কোয়ার, আর এটা হবে থ্রি প্লাস এক্স স্কোয়ার। আর যদি বিয়োগ করি লসাগু এক্স স্কোয়ার, এটা হবে হচ্ছে থ্রি মাইনাস এক্স স্কোয়ার। ওকে, এখন এই এক্স স্কোয়ার কাটা যাবে, থাকবে হচ্ছে থ্রি প্লাস এক্স স্কোয়ার, থ্রি মাইনাস এক্স স্কোয়ার। এটা কার ভ্যালু ভাইয়া? এটা হচ্ছে এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ারের ভ্যালু, এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ারের ভ্যালু। এটা হচ্ছে এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ারের ভ্যালু। ওকে ওকে আচ্ছা, এটা মাইনাস টু, আচ্ছা না মাইনাস টু না, ঠিক আছে এটা প্লাস ওয়ান, এটা মাইনাস ওয়ান। এবার আসো আমাদের এই ভ্যালুটা বের করতে বলছে, এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ারের ভ্যালু আমরা অলরেডি বের করে ফেলছি, এখন এই ভ্যালুটা বের করতে বলছে। এবার লিখবো এখন, এখন এটা কি ভাইয়া? এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস টু, এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস টু। এই ভ্যালুটা বের করবো এখন, তো চলো বের করি। এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ারের ভ্যালু হচ্ছে এইটা, থ্রি প্লাস এক্স স্কোয়ার, থ্রি মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান, থ্রি প্লাস এক্স স্কোয়ার, থ্রি মাইনাস এক্স স্কোয়ার মাইনাস টু। ঠিক আছে, প্লাস ওয়ান মাইনাস টু। এখন জাস্ট সিম্পল ক্যালকুলেশন, তোমরা পারবা কি পারবা না সেটা আমাকে বলো। এই ক্যালকুলেশনটা কি তোমরা পারবা না? ওকে দেখো, এই উপরে যদি তুমি লসাগু করো, থ্রি মাইনাস এক্স স্কোয়ার, থ্রি প্লাস এক্স স্কোয়ার প্লাস থ্রি মাইনাস এক্স স্কোয়ার, আর তুমি যদি নিচে লসাগু করো এটা হবে থ্রি মাইনাস এক্স স্কোয়ার, থ্রি প্লাস এক্স স্কোয়ার মাইনাস সিক্স প্লাস টু এক্স স্কোয়ার। প্রশ্নে তো এফ নাই, এ কে বলছে? এই যে এফ আছে, এই যে এফ আছে, এই যে এফ আছে, প্রশ্নে এফ নাই। কি প্রশ্ন করো ভাই, আমি তো বুঝি না কিছু। প্রশ্নে এফ আছে তো, আছে।
কে বলছে? আব্দুর রহমান বলছে প্রশ্নে তো এফ নাই। ভাই প্রশ্নে কই এফ নাই? এই যে এফ, এটা কি? এটা কি মনে হচ্ছে এফ না? এটা কি কি তাহলে? এটা তো এফ। ওকে, এখন আসো। দেখো, এইটা আর এটা কাটা যাবে। উপরে হবে 3 + 3 মানে হচ্ছে 6। উপরে থাকতেছে 6, এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কাটা, এটা কাটা যাবে। উপরে থাকতেছে 6 আর নিচে থাকতেছে হচ্ছে 2x² + x² মানে 3x² - 3, 3x² - 3। আমি যদি এখান থেকে 3টাকে কমন নিই তাহলে x² - 1, 3 একে 3, 3 দুগুণ 6, তাহলে 2/x² - 1। এটাই হচ্ছে আমাদের আনসার। সো দেখো আমরা কারা কারা বুঝছি। সুমাইয়া বলছে একটু পরিষ্কার করে লেখেন। দেখো তবে কোন জায়গাটা অপরিষ্কার লাগতেছে সেটা সার্ফ এক্সেল দিয়ে ধুয়ে ফেলো। লাস্ট লাইন বুঝি নেই, কোথাও ক্যালকুলেশনে ভুল হয়েছে? হুম, ও কাটাকাটিটা বুঝো নাই? আচ্ছা কাটাকাটিটা বুঝো নাই, ওকে ভাইয়া। তাহলে আমরা পুরাটা আবার লিখি, হ্যাঁ এটা আবার বুঝাইতে হবে। দেখো এটা কি হবে, এইটা উপরেরটা যোগ করবো, এটার সাথে এটা যোগ করব। এটার সাথে ভাই যোগ করা, ভাইয়া যোগ, এইসব যোগ বিয়োগ তো তোমরা 6, 7, 8-এ শিখে ফেলছো ভাইয়া। এখন এইটা যদি না বুঝো তাহলে তো আমার জন্য একটু কষ্টকর না? আমার জন্য একটু কষ্টকর হয়ে যায়। তো এইটার সাথে এক যোগ করব। তো নিয়ম কি? নিয়ম হচ্ছে তুমি এইটা দিয়ে, যে হরটা, এই হরটা দিয়ে এই লসাগুটাকে ভাগ করবা। এই হর দিয়ে এই লসাগুকে ভাগ করলে ভাগফল হয় 1। এই ভাগফলটার সাথে এই লবটাকে গুণ করবা, লবটাকে গুণ করলে হচ্ছে 3 + x²। 3 + x²। এবার দেখো এখানে 1 আছে না, এই 1টাকে তুমি 1/1 চিন্তা করো। তাহলে এখানে লব 1, হরও হচ্ছে 1। এবার এই হর দিয়ে তুমি লসাগুটাকে ভাগ করবা। এই লসাগুকে ভাগ করলে ভাগফল হবে 3 - x²। এই 3 - x² এর সাথে লব 1 গুণ করবা, তাহলে হবে 3 - x²। তাহলে কি হবে? 3 - x²। ঠিক আছে, এবার আসা আরেকবার, আরেকবার বলতেছি, এই নিচেরটা বুঝাই, এইটার থেকে এটা বিয়োগ করব। তাহলে ভাই এই এখানে লসাগু হইলো 3 - x²। এখন লসাগু গসাগু যদি ভাই না বুঝছো, এই যে ভাই 6, 7, 8, 9 এর লিগেসি কিন্তু ক্লাস 10-এ আছে। আবার স্কুল লেভেলে আপ টু ক্লাস 10 যা শিখছো এটার লিগেসিটা কিন্তু তুমি হচ্ছে ইন্টারমিডিয়েটে পাবা। যার কারণে এখন যদি তোমার বেসিকে গ্যাপ থাকে পরবর্তীতে কিন্তু তোমাকে সাফার করতে হবে। তোমরা হয়তো 6, 7, 8, 9 অনেকেই পাস করে আসছো, বাট এই যে লসাগু গসাগু যোগ বিয়োগ, এটা ভাই আমি এখন বুঝাইতে পারি না কোনোভাবেই। তাহলে আমার স্টুডেন্টরা কমপ্লেন করবে, ভাই আপনি কি 6, 7-এর ক্লাস নিতে আসছেন যে এগুলো পড়াচ্ছেন? তারপরে আমি একটু বুঝাই দিচ্ছি। সেটা হচ্ছে দেখো, এটা লব, এটা হর, তাহলে 3 - x², এটা হচ্ছে হর। এই হর দিয়ে এই লসাগুকে ভাগ করলে ভাগফল 1 হবে। এই ভাগফল 1 এর সাথে এই লবটা গুণ করবা, তো গুণফলটা হবে হচ্ছে 3 + x²। এবার দেখো এটা 2 আছে না, এই 2 কে লেখা যায় 2/1, তার মানে এখানে লব হচ্ছে 2, হর হচ্ছে 1। ঠিক আছে, এই হর 1 দিয়ে তুমি এই লসাগুটাকে ভাগ করলে ভাগফল 3 - x²ই হবে। ভাগফল দিয়ে আবার তুমি 2 কে গুণ করবা, লবকে গুণ করবা, তাহলে 6 - 2x² হবে। ভাই এখানে তো -2 আছে, এখানে তো -2 আছে, সরি ভাই এটা তো -2। তাহলে -2 এর সাথে তুমি এটা আবার গুণ হবে, -6 + 2x²। মাইনাসে মাইনাসে গুণ করলে চিহ্নটা কিন্তু প্লাস হয়ে যায়। এখন আসো, এখন আসো আমি আরেকটা লাইন বাড়াই, আরেকটা লাইন বাড়াই তাহলে। উপরে আসতেছে হচ্ছে ভাইয়া 3 - x², আর হচ্ছে এই x² আর -x² কাটা যাচ্ছে, 3 + 3 মানে হচ্ছে 6। আর নিচে কি আসতেছে দেখো, নিচে আসতেছে 3 - x², আর 2x² + x² মানে হচ্ছে 3x², 3x², আর 3 - 6 মানে হচ্ছে -3। ওকে, এখন দেখো এইটা একটা ভগ্নাংশ ভাগ এইটা একটা ভগ্নাংশ, এই ভগ্নাংশটাকে এই ভগ্নাংশটা দিয়ে ভাগ করব। এটা 6/3 - x² ভাগ 3x² - 3 ডিভাইডেড বাই 3 - x² ভাগ, দুইটা ভগ্নাংশের ভাগ।
এর পরের লাইনে কি হবে? এর পরের লাইনে হচ্ছে এটা এটার মতোই থাকবে, এই ভাগটাকে আমি গুণ চিহ্ন দিব আর লব আর হরকে আমি উল্টায় লিখবো। এটা ছিল হর, এটা হয়ে যাবে লব, আর এটা ছিল লব, এইটা হয়ে যাবে হচ্ছে হর। তাহলে দেখো এইটা এটা কাটা যাবে, থাকবে হচ্ছে 6 ডিভাইডেড বাই এটা। এটা লেখার সময় 3টাকে তুমি কমন নিয়ে লিখতে পারো x² - 1। 3 আর 6 কাটা গেলে 2 হবে, x2 ডিভাইডেড বাই x² - 1। দেখো ঠিক আছে কিনা। এইবার মিলায় দেখো এইবার বুঝছো কিনা। এবার যারা যারা বুঝছো একটু ক্লিয়ার লিখে ভাইয়াকে কনফার্ম করে দাও, ঠিক আছে? হ্যাঁ, ক্লাস টাইম শেষ, 10-15 মিনিট এক্সটেন্ড করে দাও। একজন বলছে ভাই ভুল হয়েছে, ভাই ভুল হয় নাই, আর যদি ভুল হয় তাহলে সমস্যা নেই, তুমি কারেকশন করে নি, বাট ভুল হয়নি, বুঝছো? হ্যাঁ, একজন বলতেছে না বারবার যে ভুল হয়েছে ভুল হয়েছে, কে বলতেছে একটু দেখবেন? ওকে একটু ফোন দিয়ে জিজ্ঞেস করতে হবে যে কোথায় ভুল হয়েছে। নাইম, ভুল হয়েছে, 1/(x²- 2) হবে। নাইম, আমি তো দেখতেছি কোথাও ভুল হয় নাই, তারপরে যদি তোমার মনে হয় যে কোথাও ভুল হয়েছে, তাহলে তুমি ভুলটা একদম সঠিক করে করে আমাকে আবার একটু ইনবক্সে দিয়ে দিও, আমি দেখে নিব, আমি শিখে নিব, ঠিক আছে? সমস্যা নেই। ওকে ভাইরা, বুঝছি সবাই। একজন বলছিল অনেকগুলো হোমওয়ার্ক দিবেন ভাই, নাও এটা হোমওয়ার্ক দিলাম, এটা হোমওয়ার্ক দিলাম, স্ক্রিনশট নাও। এখানে x⁻² আছে ভাই, x⁻² মানে হচ্ছে 1/(x²). যারা এটা জানতে আশা করি, তারপরে যারা জানো না তারা তাদের জন্য বলে দিলাম, এখন এইটা পারার কথা। সো এটা HW স্ক্রিনশট নাও। এখানে 3টা ম্যাথ আছে, 3টা ম্যাথ সলভ করবা, সলভ করে হচ্ছে শিখো শিখবো জিতবোতে এই স্ক্রিনশটটা আপলোড করবা, তারপরে এই ম্যাথগুলো সলভটা আপলোড করবা, আমাকে ট্যাগ করে দিবা। আর বাংলা আইডিটা সৌরভ সাহা। অনেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাও বাট পরিচয় দাও না। তোমাদেরকে একটা জিনিস শিখায় রাখি, যদি তুমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাও, তাহলে অবশ্যই তোমার ডিটেলটা উল্লেখ করবা, যে তুমি কেন তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছ, তুমি তাকে কিভাবে চিনো, আর তোমার পরিচয়টা দিবা আর কি। যেমন তুমি যদি আমাকে বলো যে ভাই আমি শিখর ক্লাস 10-এর স্টুডেন্ট, SSC 26 ব্যাচ, তাহলে কিন্তু আমি বুঝে যাই যে তুমি, ওকে? সবসময়, এটা আমার ক্ষেত্রে না, অলওয়েজ তোমার পরিচয়টা দিয়ে কারোর সাথে কথা বলবা। কারণ আমার তো, তোমরা যেমন আমাকে ক্যামেরার সামনে সবসময় দেখতেছো, আমি কিন্তু তোমাদেরকে এইভাবে দেখতে পাচ্ছি না। তো তোমার তোমার আহ, তোমার নামটা বা তোমার ছবিটা দেখে কিন্তু আমি চিনবো না, একজন র্যান্ডম গাই মনে হবে। তো তুমি যে র্যান্ডম না, তুমি যে আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীদের একজন, সেটা তো তোমাকে বুঝাইতে হবে। ওকে ভাই, গল্প বলবেন না। ওকে ভাইয়া, তাহলে হচ্ছে ওকে হ্যাঁ, মেহরাবকে একটু ছুটি দিয়ে দেওয়া যায়। মেহরাব সমস্যা নেই, চলে যাও, আমাদের পড়া শেষ হয়ে গেছে। হ্যাঁ, পড়া শেষ হয়ে গেছে, আমাদের অসুবিধা নেই। ওকে মেহরাব, টাটা মেহরাব। গল্প শোনা, আচ্ছা গল্প শুনতে চাও, এই ব্যক্তিটাকে চিনো? ওকে, এখন যেটা বলবো সেটা হচ্ছে, এক ব্যক্তি একবার অন্ধকার দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল, তার হাতে একটা খুবই মূল্যবান হীরার আংটি ছিল। তো রাস্তা দিয়ে যাইতে 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 হঠাৎ করে আংটিটা হাত থেকে খুলে পড়ে গেছে। যেহেতু অন্ধকারে ঝোপের মধ্যে আংটিটা পড়ছে, তো লোকটার কাছে মনে হয়েছে যে এই আংটিটা যদি আমি অন্ধকারে খুঁজতে যাই এই ঝোপের মধ্যে, তাহলে খুঁজে পাওয়াটা অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। তো সামনে একটু দূরে একটা ল্যাম্প পোস্টে আলো জ্বলতেছিল। লোকটা তখন ঠিক করলো, আচ্ছা আমি যদি আলোর নিচে, ওই ল্যাম্প পোস্টের নিচে যে যদি আংটিটা খুঁজি, তাহলে আলোর মধ্যে খুঁজে পাওয়াটা সহজ হবে। তো লোকটা যেই ভাবা সেই কাজ, সেই ল্যাম্প পোস্টে আলোর নিচে যে আংটিটা খোঁজা শুরু করলো। অনেকক্ষণ খুঁজতেছে খুঁজতেছে, পাচ্ছে না। তার এই খোঁজাখুঁজির দৃশ্য দেখে আশেপাশে লোকজন জড়ো হয়ে গেল। তো লোকজন জড়ো হয়ে একজন যে তাকে জিজ্ঞেস করলো যে ভাই আপনি কি খুঁজেন? বলে আমি আংটিটা খুঁজতেছি, আমার হাতে একটা হীরার আংটি ছিল, সেই আংটিটা হঠাৎ করে পড়ে গেছে। আংটিটা কি এখানেই পড়ছে? না, এখানে পড়ে নাই, পড়ছে ওই অন্ধকারে ঝোপের মধ্যে।
তাহলে ভাই আপনি এখানে কেন খুঁজতেছেন? কারণ এখানে খুঁজে পাওয়া সহজ। এনে আমরা কি বুঝলাম আসলে? দেখো আংটিটা যেখানে হারাইছে খোঁজা উচিত ছিল সেইখানেই। বাট আমরা খুঁজতেছি আরেক জায়গায়। এই আংটিটাকে তুমি চিন্তা করো হ্যাপিনেস এর সাথে। হ্যাপিনেস এটা খুঁজতে হয় আসলে নিজের মাঝে। বাট আমরা খুঁজি আশেপাশের পারিপার্শ্বিক পরিস্থিতি থেকে, এনভায়রনমেন্ট থেকে। বাট যাদের খুশি থাকা বা অখুশি থাকা এই ২ টাই পারিপার্শ্বিক পরিস্থিতির উপর ডিপেন্ড করে, তারা আল্টিমেটলি আনহ্যাপি ব্যক্তি। যারা রিয়েলি হ্যাপি থাকে, খুশি থাকতে পছন্দ করে, খুশি থাকে, সবসময় হাস্যোজ্জ্বল থাকে, হ্যাঁ? মনের মধ্যে সবসময় খুশি ভাব থাকে। এরা আসলে হ্যাপিনেসটা নিজের মধ্যেই খোঁজে। এখানে আংটিটা হচ্ছে সেই হ্যাপিনেস এর প্রতীক। আর এই যে অন্ধকার ঝোপ, অন্ধকার ঝোপটা হচ্ছে আমরা নিজেরা। যেইখানে আমাদের খুঁজতে হবে। সো আমাদের খুঁজতে হবে হ্যাপিনেসটা হচ্ছে নিজের মধ্যে। আর সেটা না করে আমরা আশেপাশে কেউ কোনো খারাপ কথা বলছে, পাশের বাসার আন্টি হয়তো আম্মুকে বিচার দিয়ে গেছে, আমরা নিজেকে ডাউন ফিল করতে থাকি, ডিপ্রেশনে ভোগা শুরু করি। টিচার বকা দিছে, ডাউন ফিল করি, ডিপ্রেশনে ভুগি। বাট এরকমটা হওয়া যাবে না। সবসময় খুশি থাকতে হবে, কারণ খুশি মানুষের, যারা হ্যাপি মানুষ, তাদের প্রোডাক্টিভিটি বেশি থাকে, তাদের কাজ করার ক্ষমতা বেশি থাকে, তারা কনসেনট্রেশন দিতে পারে ভালো, তাদের ঘুম ভালো হয়। আর যারা অখুশি মানুষ তারা দেখবে বিছানায় শুয়ে খালি এপাশ ওপাশ করতে থাকে, কিন্তু ঘুম হয় না। সো দিন শেষে আসলে হ্যাপি থাকাটা খুবই ইম্পর্টেন্ট। এই যে মানুষটা দেখতেছো, চার্লি চ্যাপলিন, রাইট? তো চার্লি চ্যাপলিনের একটা কথা বলি। তো চার্লি চ্যাপলিন তো আসলে মূকাভিনয় করতো, সাইলেন্ট অ্যাক্টিং করতো, যেখানে সে অঙ্গভঙ্গির মাধ্যমে মানুষকে অনেক হাসাইতো, কিন্তু সে নিজে কিন্তু কথা বলতো না। কেন কথা বলতো না সেটা ডিফারেন্ট ইস্যু। জানো তোমরা চার্লি চ্যাপলিনের কিন্তু স্পিকিং ডিসঅর্ডার ছিল, সে তোতলাইতো, ঠিকঠাক কথা বলতে পারতো না। যার কারণে সে আসলে মূকাভিনয় করতো, হ্যাঁ? সে অনেক স্টেজ প্রোগ্রাম করতে গেছিল, বাট খুব একটা পাত্তা টাত্তা পায় নাই, কারণ হচ্ছে সে ঠিকঠাক কথা বলতে পারে না, হ্যাঁ, তোতলায়। যার কারণে সে সাইলেন্ট অ্যাক্টিং শুরু করে। এনিওয়ে, তো সে তো আসলে তার বিভিন্ন রকম অঙ্গভঙ্গি অভিনয়ের মাধ্যমে মানুষকে হাসাইতো। এই চার্লি চ্যাপলিন নিজে কিন্তু ছিল একজন ডিপ্রেশনের রোগী, একজন ডিপ্রেশনের পেশেন্ট ছিল। সে এনজাইটিতে ভুগতো, হ্যাঁ, উদ্বিগ্ন হয়ে যেত, অল্পতেই টেনশন শুরু করতো। তো সে একবার ডাক্তারের কাছেও গেছিল, মনোরোগ বিশেষজ্ঞর কাছে গেছে। তো ডাক্তার তাকে প্রথমে দেখে চিনতে পারে নাই, কারণ বাস্তবের চার্লি চ্যাপলিন আর স্ক্রিনের সামনে যে চার্লি চ্যাপলিনকে দেখো, দুইজনের মধ্যে ডিফারেন্স ছিল অনেক। সো মানে দেখতে তার স্ক্রিন ফেসটা একটু ডিফারেন্ট ছিল। সো বাস্তবে তাকে ডাক্তার দেখে চিনতে পারেনি। তো ডাক্তারের কাছে যে যখন বলছে যে আমি আসলে ডিপ্রেশনে ভুগি, এনজাইটিতে ভুগি, আমি হচ্ছে হাসতে পারি না, প্রাণ খুলে হাসতে পারি না, তখন ডাক্তার তাকে সাজেস্ট করছে যে আপনি একটা কাজ করেন, আপনি চার্লি চ্যাপলিনের মুভি দেখেন। চার্লি চ্যাপলিনের মুভি দেখলে আপনি হাসা শুরু করবেন। তখন সে বলছে আমি নিজেই চার্লি চ্যাপলিন। সো পৃথিবীর অনেক সফল ব্যক্তি আছে যারা হচ্ছে মানুষকে হাসায় বা মানুষের লোক, অনেক মানে সমাজের চোখে তারা হচ্ছে খুবই সফল, অনেক অর্থশালী, সবকিছুই তাদের আছে। বাট তারা নিজেরা ভিতর থেকে খুশি না। আর যদি একটা মানুষ নিজের ভিতর থেকে খুশি না হয়, তাহলে তার যত এডুকেশন, টাকা পয়সা, সাফল্য, সবকিছুই ভাই অর্থহীন। কারণ সবকিছুই, সব অ্যাচিভমেন্টই কিন্তু আমাদের মনের সুখের জন্য, মনের খুশির জন্য। এই যে তোমরা এসএসসি পরীক্ষা ভালো করলে, এ প্লাস পাইলে, নিজের কাছে ভালো লাগবে। তুমি একটা ভালো ইউনিভার্সিটিতে বুয়েটে বা মেডিকেলে চান্স পাইলে নিজের কাছে ভালো লাগবে, এটাই তো হ্যাপিনেস। বাট তুমি যদি হ্যাপি না হও, সবসময় আনহ্যাপি থাকো, তাহলে গোল্ডেন এ প্লাস পেয়ে লাভ কি, বুয়েটে ভর্তি হয়ে লাভ কি? সো দিন শেষে হ্যাপি থাকাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? সো আমাদের মধ্যে অনেকেই আছো, হ্যাঁ? তোমাদের মধ্যে অনেকেই আছো যারা হচ্ছে অনেকটা নিজেরাই খোঁচায় দুঃখ বের করো। হ্যাঁ? মানে একটা গান আছে না যে, "আমি দুঃখ পেতে ভালোবাসি তাই তোমার কাছে ছুটে আসি।" হ্যাঁ? এরকম আরকি অনেকটা। সো নিজেরাই অনেক সময় দেখা যায় যে স্যাড সং বেশি শোনে, দুঃখের গান বেশি শোনে। তো এরকম আরকি। সো নিজেকে কষ্টে রাখা যাবে না। সবসময় আনন্দের সাথে থাকতে হবে, আনন্দের সাথে বাঁচতে হবে। জীবনটা খুবই ছোট। লাইফ ইজ শর্ট। সো স্মাইল হোয়াইল ইউ স্টিল হ্যাভ টিথ। যতক্ষণ তোমার দাঁত আছে হাসতে থাকো। আর যখন দাঁত পড়ে যাবে তখনও ফোকলা দাঁতে হাসতে থাকো। বাট হাসো। অলওয়েজ হাসো, মানুষজনকে খুশি রাখো। নিজে খুশি থাকলে তোমার খুশিটা কিন্তু ছোঁয়াচে। হাসি হচ্ছে ছোঁয়াচে। তুমি যখন নিজে খুবই হাসি খুশি থাকবা, দেখবা যে আশেপাশের মানুষজনের মধ্যে হাসিটা সংক্রামকভাবে ছড়ায় যাচ্ছে। সো তখন তোমার সঙ্গটা অন্যরা পছন্দ করবে। করোনার সময় মনে আছে, করোনার সময় সারা পৃথিবী লকডাউন হয়েছিল। বাংলাদেশেও কিন্তু লকডাউন অবস্থা ছিল। মোটামুটি করোনার সময় লকডাউনটা খুবই প্রকট ছিল কোন সময়? ২০২০ সালের মার্চ মাস থেকে ২১ সালের ১ম দিকে কিছুটা সময়, তাই না? তো এই সময়টাতে তো আমরা সবাই মানে জড়সড় হয়ে ভয়ে হচ্ছে বাসার মধ্যে আটকায় ছিলাম, বসেছিলাম, তাই না? কাজ, অফিস-টফিস সব বন্ধ ছিল, স্কুল কলেজ বন্ধ ছিল। তোমাদের অনলাইনে ক্লাস ক্লাস হইছে অনেক সময়। অনেকের হইছে, অনেকের হয় নাই।
যাই হোক, তো এই যে করোনা নিয়ে অনেক ভয় ছিল, ভীতি ছিল, ভ্যাকসিন আবিষ্কার হচ্ছে না, অনেক কিছু ছিল আরকি। তো এই যে করোনার সময়টা বাংলাদেশে মাসখানেক যে লকডাউন ছিল, এই সময় বাংলাদেশে কতজন মানুষ করোনায় মারা গেছে জানো? প্রায় ৮,৫০০ মানুষ হচ্ছে করোনায় মারা গেছে। আর ঠিক একই সময়ে আত্মহত্যা করে মারা গেছে কতজন জানো? প্রায় ১৪,৫০০। প্রায় ১৪,০০০ ১৪,৫০০ মানুষ মারা গেছে হচ্ছে আত্মহত্যা করে। আর ৮,৫০০ মানুষ মারা গেছে হচ্ছে এই একই সময়ে ৮,৫০০ মানুষ মারা গেছে হচ্ছে করোনায়। তার মানে করোনা যতটা না ভীতিকর, তার চেয়ে বেশি ভীতিকর ছিল হচ্ছে আত্মহত্যার প্রবণতা। এই আত্মহত্যা কেন করে মানুষ? হতাশা থেকে, ফ্রাস্ট্রেশন থেকে, ডিপ্রেশন থেকে। সো আসলে এই আত্মহত্যার প্রবণতাটা এরকমই। বাংলাদেশের পুলিশের একটা জরিপে আছে যে প্রত্যেকদিন বাংলাদেশে প্রায় ৩০ জন মানুষ আত্মহত্যা করে। পুলিশের দেওয়া জরিপ। ঠিক আছে? কারণ আত্মহত্যা করলে তো আবার পুলিশে রিপোর্ট করতে হয়। সো পুলিশের সার্ভে থেকে বলে যে হচ্ছে প্রতিদিন বাংলাদেশে প্রায় ৩০ জন মানুষ গড়ে আত্মহত্যা করে। সো এই যে ডিপ্রেশন বা হতাশা এগুলা কিন্তু অনেকের মধ্যে কাজ করে। সো যে কারণেই হোক না কেন এই ডিপ্রেশনকে পাত্তা দেওয়া যাবে না। ঠিক আছে? সবসময় খুশি থাকতে হবে। বুঝা গেছে? তোমরা অনেকেই হচ্ছে আ মানে অল্পতেই অখুশি হয়ে যাও, অসন্তুষ্ট হয়ে যাও, ডিসস্যাটিসফাইড, হ্যাঁ? ডিসস্যাটিসফ্যাকশন কাজ করে তোমাদের মধ্যে। এই জিনিসগুলা যাতে না হয়। ওকে? বুঝাইতে পারছি আমি কি বলতে চাইছি? তোমরা কি বুঝতে পারছো সবাই? তো হ্যাপিনেস এর যদি একটা সুইচ থাকে, আজকে থেকে সেই সুইচটা আমরা অন করে দিব। আজকে থেকে হবে হ্যাপিনেস অন। ঠিক আছে? হ্যাপিনেস এর সুইচটা আমরা অন করে দিই। তোমাদের জীবনের যে হ্যাপিনেস এর সুইচটা সেই সুইচটা যার এখনো অফ আছে তারা আজকে অন করে দিবা। হ্যাপিনেস অন। তোমরা একটা কাজ করো, একটা স্ক্রিনশট নাও। স্ক্রিনশট নিয়ে শিখো শিখবো জিতবোতে আপলোড করে লিখবা হ্যাপিনেস অন ফ্রম টুডে। ঠিক আছে? হ্যাপিনেস অন ফ্রম টুডে। আমরা হ্যাপি থাকার চেষ্টা করি, হ্যাপি থাকার প্র্যাকটিস করি। হ্যাঁ, হ্যাপি থাকার প্র্যাকটিস করি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ হ্যাপিনেস একটা প্র্যাকটিসের বিষয়, অনুশীলনের বিষয়। তুমি যত ম্যাথ করবা তত যেমন ম্যাথে দক্ষ হবা, একইভাবে তুমি যত হ্যাপি থাকার প্র্যাকটিস করবা তত বেশি তোমার হ্যাপি থাকার প্রবণতা বাড়বে। ওকে? আর তুমি যদি বলো আমি দুঃখ পেতে ভালোবাসি তাই তোমার কাছে ছুটে আসি, এই তুমি সবসময় দুঃখ দিয়েই যাবে তাহলে। ঠিক আছে? এই আর কি। তাহলে ভাইয়া আজকে এই পর্যন্তই। আজকে ক্লাসে পড়া ঠিকঠাক বুঝছিলাম সবাই? হোপফুলি বুঝছো সবাই। এখানে আরেকটা চিত্র আছে, এটা একটু খেয়াল করো, খুবই মজার। দেখো, উইদাউট ওয়ান এভরিথিং এলস ইজ জিরো। এখানে অনেকগুলা জিরো আছে, প্রত্যেকটা জিরোরই কিন্তু ভ্যালু আছে। যত জিরো অ্যাড করতেছো তত এই সংখ্যাটার ভ্যালু কিন্তু বাড়তেছে। এখানে এক একটা সংখ্যা এক একটা জিনিস মিন করে। ধরো এই জিরো মানে হচ্ছে তোমার ড্রিমটা, এই জিরো মানে তোমার ফ্যামিলি, হ্যাঁ, এটা মানে হচ্ছে মানি, এটা হচ্ছে তোমার ওয়ার্ক, আর লাস্টে একটা ওয়ান আছে, এটা হচ্ছে হ্যাপিনেস। এখন তুমি যদি তোমার লাইফে সব আছে, সব অ্যাচিভমেন্ট তোমার আছে, তোমার টাকা পয়সা আছে, তোমার ভালো একটা ক্যারিয়ার আছে, ভালো এডুকেশন আছে, তোমার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি আছে, সবকিছুই আছে, কিন্তু তোমার মনের সুখটা নাই, এই ওয়ানটা নাই। সো উইদাউট ওয়ান এভরিথিং এলস ইজ জিরো। এই হ্যাপিনেস না থাকলে বাকি সবকিছু থেকেও না থাকার মতোই। সো আজকে থেকে হ্যাপিনেস অন। টাটা।